আচ্ছা, আমাদের মোটামুটি সব কিছু ওকে। আমরা গত ক্লাসে যে কাজটা ডিজাইন করে দেখেছিলাম, যে কার্ডটা, তো সুব্রতের একটা ইস্যু ছিল যে আমরা ফটোশপ বা অন্য কোথাও গেলে কি যেটার যে অরিজিনাল যে সাইজটা, অনেক ক্ষেত্রে আমাদের কার্ডটা কিন্তু রাউন্ডেড হয়। তখন রাউন্ডেড হলে কি ওইটার যে ডিজাইনটা হয় সেটা কীরকম, এটার যে রাউন্ডনেসটা 3.5 বা 2 ইঞ্চি শেপটাই থাকবে, কিন্তু কর্নারগুলো রাউন্ড হবে। তো আমরা কী শিখছিলাম, যখন রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুল আমরা শেপটা নিতে চাই, তখন কিন্তু আমরা রাউন্ডনেসটা যদি অন্য জায়গা থেকে একটু দেখে আসি, দেখো এখন যে কোনাগুলো রাউন্ড, এটা যদি বাড়াইতে চাই আমরা জানি আপ অ্যারো দিলে ওটা বাড়ে, ডাউন অ্যারো দিলে এটা কমে। এটাকে অন করে নিই। এটা তো আমরা জানি নাকি, শেপ রাউন্ডনেস কতটুকু বাড়াবো, অথবা এখানে ক্লিক করলেও উইথ কত হবে 3.5, হাইট হবে 2 ইঞ্চি, আর কর্নার রেডিয়াস সাইজ এখন এটা কত হবে, 2.5 নেব না 3.5 নেব, 0 দশমিক, দেখি আমাদের কতটুকু লাগে। এখন মনে করো এটা আমার মনে হইতেছে এটা রাউন্ড বেশি হয়ে গেছে, ওইটা কি মেন ডিজাইন নিয়ে রাখছিলাম, ঠিক সমস্যা নেই। এখন এটা কি রেডিয়াস যখন 0.35 দিছি, এখন আমার যদি মনে হয় যে এটা বেশি, তো আমি আরেকটা নিয়ে দেখি, এটা ঠিক থাকলো। এবার আমি এটাকে 1.5 নিয়ে দেখি, দেখো এটা কি রাউন্ড ঠিক আছে কি না, চলে। আমরা যে রাউন্ডেড বিজনেস কার্ড দেখি, যদি এরকম মনে হয় যে না আমি রাউন্ডেড এরকম চাই, এবার আমি কী করলাম, যে শেপটা নিয়েছিলাম এটাকে সরাই ফেলি। দেখো 3.5 বাই 2 ইঞ্চির একটা রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল শেপ নিছি, নিয়ে কী করলাম, আমি যেই ডিজাইনটার উপরে বসাবো সেটা এটা বা এটার, মনে করো ফ্রন্টের উপরে বসাই, এটার উপরে সবার উপরে একটা শেপ নিলাম। নেয়ার পরে অথবা নেয়ার আগে আরেকটা করি, এই পুরো ডিজাইনটাকে আমি একটা গ্রুপ করে ফেলি, সবগুলো সিলেক্ট করলাম Ctrl+G অথবা রাইট বাটন ক্লিক করে গ্রুপ, পুরোটা কিন্তু এখন গ্রুপের মধ্যে। এবার আমি যেই শেপটা নিলাম 3.5 বাই 2 ইঞ্চি, রেডিয়াস 0.15, এটাকে এইটার সাথে মিডল অ্যালাইন করি, মিডল অ্যালাইন করলাম, দুইটাকে সিলেক্ট করলাম ধরে। এবার মেক ক্লিপিং মাস্ক, এবার এই ডিজাইনটাকে যদি অন্য কোথাও নিয়ে যাই, বুঝলাম, এটা কিন্তু আমাদের ওই যে ট্রিম সাইজ, যেটা রাউন্ডেড একটা কার্ড ট্রিম সাইজে, মানে আমাদের প্রিন্ট ইসের পরে কাটিংয়ের পরে যে ডিজাইনটা হবে, সেটা যদি 3.5 বাই 2 ইঞ্চিতে রাউন্ডেড একটা কার্ড হয়, তখন কিন্তু এরকম। যদি না বুঝে থাকো আবার বুঝাই, আমার যে ডিজাইনটা করা শেষ, এটাকে আমি কী করলাম, রাইট বাটন ক্লিক করে গ্রুপ করে নিলাম, গ্রুপ, একটা গ্রুপ হলো। এখন এটাকে আমি রাউন্ডেড একটা লুক দেব, 3.5 বাই 2 ইঞ্চি, উইথ 3.5, হাইট 2, কর্নার রেডিয়াস 0.15। ওকে, এটাকে আমি কী করবো, এটার সাথে অ্যালাইন টু আর্টবোর্ড, হ্যাঁ অ্যালাইন টু আর্টবোর্ড থাকলে এটার সাথে অ্যালাইন হলো। এই যেটা আমার গ্রুপ করা ছিল, এইটা শিফট ধরে এইটা, অথবা এইভাবে কি ড্র্যাগ করলে দুইটা সিলেক্ট হবে একসাথে, মেক ক্লিপিং মাস্ক। এটা হলো আমার কি, এই দুইটাকে যদি এখন একসাথে নিয়ে যাই, দেখো দুইটা কার্ডই এখন কি হলো, অ্যাকচুয়াল যেই কার্ড ডিজাইনটা, মানে প্রিন্ট প্রিন্ট বলতে প্রিন্ট হবে, কাটিং হবে, এরপরে যে ডিজাইনটা কাটিংয়ের পরে পাওয়া যাবে, ওইটার সাইজ কিন্তু এটা, যদি সেটা রাউন্ডেড কাটিং হয়। ক্লিয়ার সুব্রত? হ্যাঁ হ্যাঁ ক্লিয়ার। মানে এইভাবে তুমি চাইলে করতে পারবে। এখন আমরা তো সাধারণত মকাবে বসাইলে ক্লায়েন্টকে তো ফাইল ওই যে, তখন কিন্তু এইভাবে দেবো না, কারণ আমি তো পুরো ডিজাইনটাই দিব, কাটিং হবে। এই যে রাউন্ড করবে, এই রাউন্ডটা করবে কোথায় জানো, যখন একসাথে অনেকগুলো প্রিন্ট হয়, প্রিন্ট হওয়ার পরে যখন ওইটা কাটিংয়ে যায় না, তখন ওদের একটা সাজ আছে এরকম, ওই সাজটা রাউন্ডেড থাকে, ওইটা কাটিং হয়, কাটটা রাউন্ড হয়ে বাইর হয়। এটা মানে কিন্তু ডিজাইনে আমাদের রাউন্ডটা দেওয়ার দরকার হয় একদমই না আর কি। দরকার নেই, আমরা ও ডিজাইনটা ওই যে আচ্ছা যে আচ্ছা। ব্লেড সহ যেটা সেটা করব। এখন সে রাউন্ড হুম। কাটিং করবে না, এজগুলো রাখবে, এটা তার ইচ্ছা। ও আচ্ছা। ক্লিয়ার? আর আমরা মকাবে যখন হ্যাঁ দেখাই, তখন ক্লিয়ার। তো মকাবের জন্য আলাদা ওই যে এটা আমরা জানি এরকম শেপ নিয়ে, ওইটা আমরা ওই যে ই করে দিলে হয়ে যায়, বুঝছি। তাহলে তো আমাদের এটা আসলে ওভাবে খুব তো দরকার কোনো হয় না। দরকারই নেই। এখন তুমি যদি মনে করো যে এটা তুমি এইভাবে প্রেজেন্ট করবা, হ্যাঁ, হুম হুম সে মানে সে এটার জন্য করতে পারো, বুঝছি। যে মকাব হিসাবে, বা তুমি যদি চাও যে এইভাবে দেখাবা,
যে আমি মকা অন্য কোনো মকা ইউজ করলাম না, বাট এইভাবে আমি দেখাইলাম যে এটার অ্যাকচুয়াল যে এইটা ভিউটা কেমন আসতে পারে এরকম। কি ক্লিয়ার তো এখন? হ্যাঁ হ্যাঁ ক্লিয়ার। ওকে। আর কারো কোনো ইস্যু আগের ক্লাস নিয়ে? আচ্ছা, আমি একটা কোশ্চেন করতে পারি? হ্যাঁ শিওর। আর যদি হচ্ছে ইলিস্ট্রেটর CI6 এ কাজ না করে নর্মাল অ্যাডোব যে ইলিস্ট্রেটর আছে না, ওটাতে যখন কাজ করব, তখন আমি এই আর্টবোর্ডটা কিভাবে নিব, কোনটা আমি যে সাইজটা? মানে ফটোশপের কথা বলতেছো? না আমি না বুঝি না নাই না, মনে কোয়েশ্চেনটা আরেকবার। ইলিস্ট্রেটর যেটা CI6 যেটাতে কাজ CS6 আমরা কাজ দেখাচ্ছ, করতেছি, হ্যাঁ। হ্যাঁ, বাট এমনি আছে না যেটা আপনি ইলিস্ট্রেটরের যে অ্যাডোব অ্যানিমেটেড, না ওইটা তো সম্পূর্ণ আলাদা। ওটা যদি আমি মানে এই পেজটা সেট আপ করতে যাই, হ্যাঁ, হ্যাঁ এই কার্ডের জন্য, তখন ওইটার পেজ সেট আপের ইস্যুটা কিরকম হবে, আমি তো ওইটা মানে কেমন ওইটা হতে পারে? সম্পর্কে আমি কিছুই জানি না। অ্যানিমেটর বা অ্যানিমেটেড কি ওইটা, ওইটা সম্পর্কে আমার সরি, আইডিয়া নেই। মানে ইলাস্ট্রেটরে যে কাজটা করি, হুম। স্কেচিক ছাড়া অন্য আহ, যেটা ওটার কথা বলতেছি। আমি তাও মনে হয় ক্লিয়ার না সাইজের কথা, যে মানে আমরা অন্য আর্টবোর্ডটা। ভার্সনের কথা বলছে, বুঝছো? সিসি অন্য অন্য ভার্সনের কথা ভার্সন, বলতেছে, সিসি ভার্সন অথবা ইলাস্ট্রেটর 10 অন্য ভার্সনের এগুলোর কথা কথা বলছে। বলতেছে, না অন্য ভার্সন। হ্যাঁ ওল্ড হ্যাঁ, ভার্সন অথবা নিউ ভার্সন গুলো। আচ্ছা, ইলাস্ট্রেটরের মধ্যেই ভার্সনগত ব্যাপার নাকি অন্য কোনো? ইলাস্ট্রেটরের মধ্যে ভার্সনগত ব্যাপার, সেটা হচ্ছে CI6 না। হ্যাঁ, যেমন আমার কাছে সিসি ভার্সন আছে, হ্যাঁ। হ্যাঁ এখন হ্যাঁ, কি যেটা কোয়েশ্চেনটা কোথায়? এটা তোমারটা কি 2021? 21 হোক, সিসি ভার্সনের যে কোনোটা হোক, তাতে সমস্যা নেই। আচ্ছা, যে কোনোটা, হ্যাঁ সেটাই হচ্ছে। হুম। যদি এটাতে কাজ করতে চাই, সেই ক্ষেত্রে হচ্ছে আমি এই পেজটা সেট আপ করবো কিভাবে? সেম সাইজ। আমি কন্ট্রোল এন দিয়ে নিউ পেজ নেব, নিউ আর্টবোর্ড নেব, বা নিউ ক্যানভাস নেব। সেখানে আমি 3.5 বা 2 ইঞ্চি নেব যদি আমি বিজনেস কার্ড ডিজাইন করি। হ্যাঁ, ফ্লায়ারের জন্য মনে করি A4 সাইজ অথবা লেটার সাইজ নেব। আমি ভার্সন যেটা ইউজ করি, ভার্সন তো ব্যাপার না। বিজনেস কার্ড কিন্তু এমন কিছু না যেটা তুমি CS6 3.5 বা 2 ইঞ্চি করলা, এখন সিসি ভার্সন 2023-এর ভার্সন একদম আপডেটেড লেটেস্ট, তাই বলে এটা একটু বড় কইরা দেয় ডিজাইনটা। ব্যাপারটা কিন্তু এরকম না। ক্লিয়ার? সেটাই আমি আসলে, হ্যাঁ, আমি ভার্সন যেটা ইউজ করি, অ্যাকচুয়াল যে ডিজাইনের সাইজটা, আমার আমি কিন্তু ওই সাইজটা ম্যাটার। মানে এখন কালকে থেকে আমি যে প্র্যাকটিস গুলা করতেছিলাম, আমার পিসিতে হচ্ছে CI6, বাট ল্যাপটপে হচ্ছে CC ভার্সন। আচ্ছা, তো যে আমি এটা নিয়ে একটু মানে এলোমেলো হয়ে যাচ্ছিলাম। এলোমেলো কিছু নাই তো। সিসি ভার্সনে যেমন এটা সিসি ভার্সন, এখন আমি ক্রিয়েট নিউতে গেলাম অথবা কন্ট্রোল এন দেবো, এই প্যানেলটা আসবে। আমি এখানে গিয়ে কী করব, সাইজ নেব ইঞ্চি। যদি বিজনেস কার্ড হয় 3.5, হাইট হবে 2, বিলিট হবে কি 0.125, অ্যাডভান্স থেকে CMYK 300। হ্যাঁ, ক্রিয়েট। এখন আমার আর্টবোর্ড লাগবে করে দুইটা নিয়ে নিলাম নিচ থেকে। ওকে, এই যেমন 2টা আর্টবোর্ড আসলো। এখন আমি সেম বিষয়টা যদি CS6-এ করতাম, সেমই তো নাকি? সব কিছু আমার সেটিং দেওয়া আছে, আমি ওকে দিলাম। টুলস এখানে যা আছে, এখানে এটা কি আমাদের রেকর্ডের মধ্যে থাকবে? এটা থাকবে, কিন্তু এই ইস্যুটা তো খুবই সিম্পল নাকি? ভার্সনগত সিম্পল, যে হ্যাঁ ব্যাপারটা, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। ক্লিয়ার হয়েছে তো মানে যেই এতদিন আমি কনফিউশনটা CI6 ছিল? এ কাজ করেছি, তো এটা হচ্ছে ল্যাপটপে হচ্ছে এটা CI6 ডাউনলোড করা নেই, CS6 এই যেহেতু জন্য লাইট ওয়েট একটা সফটওয়্যার, সিসি ভার্সনটা কিন্তু এই যে আমার পিসিতে কিন্তু 16 GB র্যাম, হ্যাঁ, বা কনফিগারেশন ভালোই, তারপরে কিন্তু একটু ডিলে নিয়ে মানে কাজ করে, একটু সময় নেওয়া কিছুটা আর একটু কি। স্লো, হ্যাঁ। যেমন CX6 যেটা লাইট ওয়েট, খুবই লাইট ওয়েট এটা CS6টা, যার কারণে আমাদের মধ্যে অনেকেরই যাদের পিসি কনফিগারেশন একটু উইক, বা আমাদের শুরুতে তো ওইরকম মানে আহামরি লাগে না। সবচেয়ে বড় কথা, উইক বলতে এরকম না, তোমার 4 GB র্যামে হয়তো এতদিন হয়ে গেছে, বাট তুমি যখন গ্রাফিকের জন্য আসবে তখন তোমার মনে করো সাথে SSD কার্ড অথবা 8 GB র্যামটা প্রিফারেবল, হ্যাঁ। কারণ 4 GB র্যাম কিন্তু গুড, আর 4 GB জন্য কিন্তু CS6 বেটার চলে। আর কাজ শেখার জন্য শুরুতেই তো কেউ বড় ইনভেস্ট করতে পারে না, বা সম্ভব হয় না এটা। হ্যাঁ ওকে, হ্যাঁ, ঠিক আছে, বাট আমার হচ্ছে ল্যাপটপে এটা আহ, আহ, 8 GB করা র্যাম ছিল, তো থাকলে এই তুমি জন্য বললাম। সিসি ভার্সনটা ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই তাতে, হ্যাঁ। ওকে, থ্যাংক ইউ। তো আমরা এবার আমাদের নেক্সট যেই, আচ্ছা, আরেকটা ঘোষণা দিয়ে নেই সবার শুরুতে। অ্যাসাইনমেন্ট কিন্তু আমি যেটা আগে থেকে বলছিলাম, আমাদের যখন প্রজেক্ট আসবে অ্যাসাইনমেন্টগুলো মাস্ট সাবমিট করতে হবে। কারো যদি ওইরকম স্পেশাল বা একদম জরুরত কোনো কিছু না থাকে, যেটা সে যে কোনো ইস্যু যেটা হয়তো অনেক বেশি সিরিয়াস ছিল, যার কারণে সে এটাকে ইগনোর করার সুযোগ হয় নাই, যার জন্য সাবমিট করতে পারেনি, এরকম কোনো ইস্যু না থাকলে মাস্ট সাবমিট করতে হবে।
আদারওয়াইজ গ্রুপ থেকে লিভ, এমনকি পরবর্তী ক্লাসে সে অ্যাক্সেস পাবে না। হ্যাঁ, তো আমাদের আজকে অ্যাসাইনমেন্টে কে কে করছে আমি জানি না, দেখিনি এখনো। আচ্ছা, আরেকটা কথা বলে, আমি অ্যাসাইনমেন্ট ফুল কমপ্লিট করতে পারি না, কারণ আমার এই যে এগুলো বুঝতে একটু সমস্যা হচ্ছে। তোমাকে আমি মনে হয় টেক্সট করেছিলাম, আমি কিছু করেছি আর কিছু এখনো করা হয়নি, তাই আমি সাবমিট করে নেই। আচ্ছা, আমি করে সাবমিট দিব। করতে হবে, সেটা যে কয়টাই করো, হ্যাঁ সাবমিট আচ্ছা করতে ঠিক হবে। আছে, ওকে, করা হয়নি আমার, আমি করে দিব। ঠিক ঠিক আছে, আছে। তো আমরা হলাম আমাদের নেক্সট যে প্রজেক্টটা সেটাতে চলে যেতে হলে এটা হলো আমাদের ফ্লায়ার ডিজাইন। যেহেতু আমরা টুলসগুলো শিখছি, এখন ধাপে ধাপে কি বিভিন্ন যেই প্রজেক্টগুলো আছে যেগুলোর নর্মালি কাজ থাকে, এই বিষয়গুলো সম্পর্কে প্র্যাকটিক্যাল একটা জ্ঞান নেওয়া বা কীভাবে করে সেই বিষয়গুলো শেখা। ফ্লায়ার ডিজাইন বাংলাদেশে আমরা যেটাকে অনেকটা লিফলেট বলি। হ্যাঁ, লিফলেট বা পোস্টার, পোস্টার বলতে বড় বুঝি, কিন্তু লিফলেটটাই মনে হয় ছোট, মানে লেটার সাইজ বা এ4 সাইজের মধ্যে বুঝি। যেটা আমরা ফাইবার একটু যাই, সাথে গ্রাফিক রিভারে আমরা গুগল করার পরে কি করলাম, যখন ফ্লাইট ডিজাইন দিয়ে সার্চ দিলাম, আমাদের নিচে আমরা যখন ফ্লাইট ডিজাইন দেওয়ার পর অল থেকে কিসে আসলাম, ইমেজে আসার পরে আমাদের নিচের দিক কিন্তু অনেকগুলা নাম দেখাইতেছে, ক্রিয়েটিভ, বিজনেস, ব্যাকগ্রাউন্ড। এখন এগুলোর উপরে ক্লিক করলে কি আসে দেখি, আমি ফুডের উপরে ক্লিক করলাম, যেই ফ্লায়ারগুলো আসছে সবগুলো ফুড রিলেটেড। হ্যাঁ, এগুলো হলো ক্যাটেগরি। হ্যাঁ, যেমন এখানে ফুডের মধ্যে আবার অনেকগুলো ভেরিয়েশন আছে। হ্যাঁ, রেস্টুরেন্ট, তারপরে ক্যাটারিং, বার্গার, ফাস্ট ফুড, এরকম অনেক। তো আমরা যেটা আগের ইসে যাই, তো আমরা যখন ফ্লায়ার ডিজাইন ছিলাম মানে একদম ওভারঅল, তখন কিন্তু আমাদের যেই নিচের যেই নামগুলো দেখাইতেছে, ক্রিয়েটিভ, বিজনেস, ব্যাকগ্রাউন্ড, প্রফেশনাল, ফুড, টেমপ্লেট, লেআউট, স্কুল, ইভেন্ট, রেস্টুরেন্ট, ফ্যাশন, রিয়েল এস্টেট, ট্রাভেল, মানে এডুকেশন, পার্টি, চার্চ, অ্যাডভার্টাইজিং, কনফারেন্স, গ্রাফিক ডিজাইনার, কার, মার্কেটিং, এগুলো কিন্তু প্রত্যেকটা এক একটা ক্যাটেগরি। প্রত্যেকটা কি এক একটা ক্যাটেগরি। যেমন আমি যদি এখান থেকে যখন এডুকেশনে যাব বা ট্রাভেলে যাব, অথবা রিয়েল এস্টেটে যাব, অথবা মার্কেটিং, অ্যাডভার্টাইজিংয়ে যাব, কিংবা ব্যাকে আরও কিছু দেখছিলাম, ফ্যাশনে, বা মনে করি ইভেন্টে যাব, যে একসাথে দেখলে তো অনেকগুলোই দেখা যাবে, এর মধ্যে থেকে কয়েকটা একটু আইডিয়া নিই। যখন এডুকেশনে আসলাম, প্রত্যেকটা ডিজাইন কিন্তু শিক্ষার সাথে সম্পৃক্ত। আমরা এগুলো দেখতে পাবো যে এগুলো কিন্তু ক্যাটেগরি বেসড ডিজাইন। এমনকি যখন ট্রাভেল আসলাম, প্রত্যেকটা ডিজাইন কি ট্রাভেলিং রিলেটেড বা ট্রাভেল রিলেটেড। হ্যাঁ, প্রচুর ডিজাইন দেখবো, সবগুলাই কিন্তু, কারণ আমি কিন্তু আগেই গুগলকে বলে দিছি যে আমি এই ডিজাইন দেখতে চাই, তুমি আমাকে এগুলো ফিল্টার করে দেয়া। যার কারণে আমার এখানে যখন আসবো সবগুলো ট্রাভেল রিলেটেড, এখানে যখন আসবো সবগুলো কি রিয়েল এস্টেট রিলেটেড। এরপরেরটা অ্যাডভার্টাইজিং, মানে এরকম। এরপরটা আছে ফ্যাশন রিলেটেড। তো এরকম অনেক ক্যাটাগরি আছে আমাদের, অনেক। ওই বিজনেস কার্ড যখন করতে গেছি তখনও দেখবা, কারণ প্রত্যেকটা সেক্টর, প্রত্যেকটা পেশা, প্রত্যেকটা ইসের জন্য আলাদা আলাদা একটা মানে ব্যাপার থাকে। তো ফ্লায়ারের ক্ষেত্রে এরকমই বিষয়টা। তো আমরা ফাইবারে গিয়ে দেখি ফ্লায়ার নামে কিছু আছে কিনা। ফ্লায়ার ডিজাইন দেখো, এখানে যখন আমি ফ্লায়ার ডিএস লিখছি শুধু, তাও কিন্তু আমার ফাইবারও সাজেশন দিতেছে যে তুমি কি চাইতেছো, ফ্লায়ার ডিজাইন নাকি বিজনেস ফ্লায়ার ডিজাইন, নাকি ডিজে ফ্লায়ার, নাকি চার্জ ফ্লায়ার, না গ্রাফিক ডিজাইন ফ্লায়ার, নাকি ক্যানভা ফ্লায়ার, ডিজিটাল ফ্লায়ার, ফুড ফ্লায়ার। তার মানে আমরা যখন ফ্লায়ার নিয়ে কাজ করবো, এরকম কিন্তু আমাদের এগুলো কিন্তু অপশন। তা আমরা জাস্ট ফ্লায়ার ডিজাইন দিয়ে সার্চ দিলাম, যেমন ওভারঅল একটা সেক্টর সম্পর্কে আমরা জানি। এখন যখন ফ্লায়ার নিয়ে আসলাম, আমরা কিছু দেখো গিক কিন্তু অলরেডি অনেক গিক, এমনকি এখান থেকে অনেকেই আছে যারা যে আই উইল ডিজাইন এ প্রফেশনাল অ্যাডভার্টাইজিং স্পোর্টস ফ্লায়ার অর পোস্টার, আই উইল ডিজাইন এ প্রফেশনাল ফ্লায়ার অর ব্রোশিয়ার 1K প্লাস রিভিউ। হ্যাঁ, তার মানে কি এটার মার্কেট ডিমান্ড আছে, মানে কেউ এটা কিনে বা কেউ এটা ডিজাইন করে অলরেডি। হ্যাঁ, এই যে বাংলাদেশি সেলার আইডিয়াল, এটা মনে হয় বাংলাদেশি, আশিকুল।
আমরা ফাইবার বা গ্রাফিক কি বলে গ্রাফিক রিভারে যাই কিন্তু শুধুমাত্র মার্কেটটা বোঝার জন্য যে আসলেই এটার অ্যাকচুয়াল প্রয়োজনীয়তা বা মার্কেট আছে কি না। আমি শিখলাম বাট ওইটা দেখলাম যে এটার কোনো অ্যাকচুয়াল ডিমান্ড নাই মার্কেটে, তাই তো এরকম জিনিস না শেখাই বেটার। হ্যাঁ, দেখবো যে প্রচুর কাজ এরকম। আর নিজেরা কিন্তু এগুলো রিসার্চ করবা, যত রিসার্চ করবা তোমার জ্ঞানের পরিধি তত বাড়তে থাকবে। এখন আমি দেখাইলাম হয়তো কয়েক মিনিট বা মনে করো 1-2 ঘন্টার ব্যাপার, বাট এই বিষয়টা নিয়ে যখন তুমি আরেকটু প্র্যাকটিক্যাল যাবা তখন দেখবা কি আরও বেশি তোমার নলেজ হইতেছে। তুমি যখন আরও আমি যেমন মনে করো 1 পেজ থেকে কয়েকটা আমাকে ওপেন করলাম, এখন আমি চাইলেই কিন্তু 3-4-5 পেজ দেখানো সম্ভব না, যেটা তুমি হয়তো পরবর্তীতে দেখতে পারবে যে কোন ধরনের ডিজাইনগুলো সেল হইতেছে। এখান থেকে এক সেলার যিনি টপ রেটেড সেলার, ইনি প্রফেশনাল ফ্লায়ার ব্রুশিয়ার ডিজাইন সার্ভিস দিচ্ছে। আমরা কিছু তার গিক ইমেজ থেকে দেখে আসি। ওয়েব ব্যানার টাইপের মতো ফ্লায়ারের চেয়ে উনি ব্যানারটা বেশি করতেছে, মানে ওয়েব ব্যানার। যদি এটা আমার ফ্লায়ার, ইনি কী করতেছে 35, 55, প্রিমিয়াম 100 তিনটা প্যাকেজে সেল দিতেছে, যার রিভিউ আছে 3601টা, 20 অর্ডারস ইন কিউ বা কুই যাই বলি। ইনি হইল ওল্ড কোন দেশি, মরক্কো, 35 মিনিট আগে লাস্ট ডেলিভারি। অন্য আর কি নিয়ে কাজ করে ইনি কি বলতেছে যে আই উইল ডিজাইন প্রফেশনাল ফ্লায়ার পোস্টার ব্রোশিয়ার ইন 12 আওয়ার্স। এগুলো হলো রিসেন্ট কাজ করা যেখানে ক্লায়েন্টের রিভিউ আছে বা রেটিং আছে। ইনি দেখো ফ্লায়ারের ডিজাইনের গিগ আছে 3টা, 4টা, পোস্টার 1টা, 5টা, ফ্লায়ারেরই বেশিরভাগ। হ্যাঁ, বিজনেস কার্ডেরও গিগ আছে, এই যে ফ্লায়ারের গিগ অনেকগুলো গিগ করছে। এমনকি একটা ক্যাটাগরি বেসও করছে, কারণ যখন শুধু ফ্লায়ার ডিজাইন দিয়ে আমি একটা গিগ দিলাম, আরেকজন কি বলতেছে মানে রিয়েল এস্টেট ফ্লায়ার অথবা কার রিপেয়ার ফ্লায়ার, এখন কি ক্লায়েন্ট হয়তো আইসা ক্ষেত্র বিশেষে কী করবে ক্যাটাগরি ধরে সার্চ দেবে, তখন আমার ওই শুধু ফ্লায়ার ডিজাইনের চেয়ে তার গিগটা আগে দেখাবে, ক্লায়েন্ট সরাসরি তার সার্ভিসটা পেয়ে যায়। অনেক ক্ষেত্রে এই জন্য আমরা ক্যাটাগরি বেস সার্ভিসটা মনে করে ক্লায়েন্টকে মনে করে অফার করি। অফার করলে এতে সুবিধা কি, এসিও র্যাঙ্কিংয়ের সুবিধা, এমনকি ক্লায়েন্টের সার্চে আগাই থাকার সুবিধা এটা হয়। যার জন্য উনি কিন্তু কয়েকটা অল্টারনেটিভে সিকে ডিজাইন বাংলাদেশি এক সেলার, 2211টা রিভিউ, 7টা অর্ডার কুইতে আছে বা কিউতে আছে। এই যে ডিজাইনটা আমরা এরকম ডিজাইন ট্রাই করবো না, ডিজাইন সম্পর্কে একটু আইডিয়া নেই। এখানে কিন্তু উনি কয়েকটা ক্যাটাগরি ডিজাইন করছে। হ্যাঁ, যেমন বিস টাইপ, বিস অ্যান্ড বিস নিয়ে এটা একটা ক্রিসমাস, একটা ব্ল্যাক ফ্রাইডে, এটা কিন্তু ক্যাটাগরি, একটা নিশ সার্ভিসের ধরন অনুসারে আলাদা আলাদা হয়। এত টাইম নিলে চলবে? তো ফ্ল্যাট ডিজাইনটা বা লিফলেট ডিজাইন সম্পর্কে আমরা মানে বুঝলাম তো ব্যাপারটা কি নাকি। যেমন এটা যদি এখন একটা ডিজাইন হয়, মনে করো এটা একটা ক্লায়েন্টের ডিজাইন, এই ডিজাইন করার জন্য যতটুকু রিসোর্স দরকার, যতটুকু জ্ঞান দরকার আমাদের আছে কি, এটাকে আমি একটু কপি করে রাখি। কি মনে হয় ফ্ল্যাট ডিজাইন পারবো করতে? আশা করি ভালো। হ্যাঁ অবশ্যই। টুলস তো শিখেই ফেলছি নাকি, এখন শুধু ফ্লায়ার সম্পর্কে আমাদের মানে আইডিয়া লাগবে। দেখো এটা কিন্তু প্র্যাকটিক্যাল ওয়ার্ক। অন্য দেশি ভাষা মনে হয় এটা নাকি, ফ্রান্সিস বা স্প্যানিশ কিছু একটা হবে। এখন প্র্যাকটিক্যাল কাজগুলো দিলে কি তোমরাও বুঝবা যে না মার্কেটে এই জাতীয় কাজগুলো চলতেছে। এটা যেহেতু কোনো ক্লায়েন্টই এটা পাইয়া 5 স্টার রেটিংও দিছে, দেখো ভেরি গুড এই ডিজাইন পাইয়া। এখন আমরা যদি এরকম ডিজাইন করতে পারি তাহলে কি আমরা ভেরি গুড জাতীয় ডিজাইনগুলো অন্তত পারি, সেটা অন্তত বিশ্বাস আসবে। যাক, এটা তো একটা কি অনেকগুলো দেখে ফেললাম। ইনি যেটা সিকে ডিজাইন 7টা কিউতে আছে, ইনি বাংলাদেশি সেলার, 16 সাল থেকে কাজ করতেছে, টপ রেটেড। দেখি ইনি আর কী কী সার্ভিস দেয়। দেখো ইনি কী করতেছে,
ওয়াসাম প্রফেশনাল বিজনেস ফ্লায়ার, মডার্ন বা প্রফেশনাল রিয়েল এস্টেট ফ্লায়ার, প্রফেশনাল ট্রাইফুল বুরশিয়ার, আর হলো কি মডার্ন মিনিমালিস্ট লোগো ডিজাইন। তো তার দেখো এইটা কিন্তু 1K প্লাস রিভিউ, এটার মধ্যে রিভিউ আছে এটার মধ্যে কোনো রিভিউ নাই। আচ্ছা, এটার মধ্যে কোনো কাজ করে নাই। তার কিন্তু মূল যে ফোকাসটা কিসে জানো, তার এই প্রোফাইলের মধ্যে মূল ফোকাস কিসে বলো তো? আচ্ছা, আমরা যেখানে ছিলাম সিকে ডিজাইন নিয়ে, এখানে কি করছে, তার যে গিকটা বুস্ট আপ হয়েছে বা বুস্ট হয়েছে, এই গিকটাতেই কিন্তু তার সবচেয়ে বেশি রেটিং, যেটা আমরা দেখলাম 3200 না কয়টা দেখলাম, 2211টা এই গিকটায়। আর তার অ্যাকাউন্টে কি আরও যেই গিকগুলো আছে, আরেকটা হলো ফ্লায়ার গিক, সেটাও 322টার রিভিউ, আরেকটা ট্রাইফুল বুশিয়ারের গিক যেখানে 9টাই, আরেকটা হলো লোগো ডিজাইন যেটা কোনো অর্ডার পাই নাই। এখন ফাইবারে কি আমরা যখন শুরুর দিকে 7টা গিক দেওয়া যায়, লেভেল 1 হলে বা হয়তো 10টা এরকম, তো গিকগুলো দিলে যে কোনো একটা বা 2টা গিক র্যাঙ্ক করে যে কোনো সার্ভিসের উপরে। এখন আমরা হয়তো প্রজেক্ট অনেকগুলো দেখি, পরবর্তীতে যে সবার যেটা সাজেশন থাকে যে আমরা যত প্রজেক্টে দেখি যার কাছে যেটা ভালো লাগবে। তোমরা যেমন ওই দিন হলো বিজনেস কার্ড নিয়ে মনে হয় একটা গিগ, একটা অ্যাকাউন্ট দেখছিলাম যেখানে 2টা বিজনেস কার্ডের গিগ ছিল সম্ভবত, ঠিক না? যে শুধু বিজনেস কার্ডের গিগ দিয়া যে প্রচুর অর্ডার নিতেছে। তার মানে কি, যে আমরা যদি স্পেসিফিক কোনো একটা ক্যাটাগরি শিখি, এমনকি ওইটার উপরে আমার ভালো একটা পোর্টফোলিও তৈরি করতে পারি, বা আমার এক্সপার্ট, আমি আমার লেভেলটা জাস্ট আপ করতে পারি, যে আমার এরকম একটা লেভেল হবে যেটা হলো প্রফেশনাল। সেটা তুমি ব্রুশিয়ার নিয়ে আগাও, তুমি ফ্লায়ার নিয়ে আগাও, পোস্টার নিয়ে আগাও, রোল আপ ব্যানার আগাও, টি শার্ট আগাও, বিজনেস কার্ড আগাও, লোগো আগাও, যে কোনো একটা সেক্টর, 2টা সেক্টর, 3টা 4টা 5টা সেক্টর, যে আমরা হয়তো দেখবো অনেকগুলোই। এখন সবার কিন্তু সব বিষয়ে এক্সপার্ট না হলেও চলবে। তুমি হয়তো জানলা যে এটা আমরা কীভাবে শিখে, যেহেতু আমরা দেখাবো সবগুলোই। এরপরে গিয়া যেটা, যে তোমার কাছে যেটা ভালো লাগবে, ডিমান্ড কিন্তু এক্সপার্ট হইতে পারলে ডিমান্ড আছে সব কিছুতে, বা যে কোনো কিছু নিয়ে ভালো করা সম্ভব যদি আমার কাজের কোয়ালিটিটা ভালো হয়, ঠিক না? তো এটা দেখলাম। এরপর আরও যদি দেখতে চাই এরকম, তো আরও রিসার্চ করতে গেলে আরও অনেক আসবে। এই যে একজন আইডিয়াল গ্রাফিক্স, ইনিও বাংলাদেশি ভাই ব্রাদার, বাংলাদেশ থেকে কাজ করতেছে, 1354টা রিভিউ, সে কিনে কাজ করে। দেখো এটা কিন্তু গিগ ইমেজ, 3টা গিগ ইমেজ। এরপর ক্লায়েন্টের কাজ, এই যেমন ক্লায়েন্টের কাজ, ইনিও ফ্লায়ার বুশিয়ার, বিজনেস কার্ড, লোগোতে তেমনই নাই গেল। এটা 12টা। তার মানে কি, আমি যেটা যে জন্য দেখাইতে আসা, ওই কার কয়টা অর্ডার সেটা ম্যাটার না, জাস্ট কেন আসছে যে এরকম ডিজাইন আমরা করতে পারবো কিনা, এমনকি আলটিমেটলি হলো মার্কেটে এটার ভ্যালু আছে কিনা। এই যে 5টা কিউতে, 7টা কিউতে, 20টা কিউতে, তার মানে কি এটা কি মার্কেটে ডিমান্ড আছে না নাই? এই যে রানিং কাজগুলা, কি মনে হয়? হ্যাঁ আছে। এটা হলো 56 মিনিট আগে, 56 মিনিট আগে অর্ডারটা কমপ্লিট হয়েছে, 56 মিনিট আগে। এটা হলো 5 ঘন্টা আগে। দেখো এই কাজটা প্র্যাকটিস দিয়ে দেয়, মানে আমাদের এটার জন্য কি লাগবে, শুধু কি মাস্কিং লাগবে, শেপের সাথে ইমেজ মাস্কিং নাকি? এটার সাথে ইমেজ মাস্কিং শুধু, আর 2টা সার্কেল আছে, কিউআর কোড একটা বানা দিতে হবে, আর শেষ আর কিছু না। হয়ে গেল ডিজাইন। আর এইটাই আমি শুধু গাইড করব, তোমরা শুধু আগাবা নাকি? দেখো ডিজাইন কি আহামরি কিছু মনে হয়? না, তো সহজে মনে হচ্ছে। এখন ক্লায়েন্টের কাজ না, সবগুলো ক্লায়েন্টের কাজ। সিকে স্টুডিও, শ্রীলঙ্কান সেলার। সুন্দর গিগ ইমেজ।
তো আমরা পরবর্তীতে ইসের পরে যেমন অনেকেই এই কোয়েশনটা একটু আগে যে ডিজাইনটা করলাম এটা কিন্তু আরেকজন সেলারের, দেখো এটা কিন্তু আরেকটা সেলারের কাজ, কিন্তু কনসেপচুয়াল বা এই ডিজাইনের মধ্যে যে কাজগুলো করছে অনেক কিছুই সিমিলার কিনা, ওখানেও দুইটা ইমেজ মাস্কিং করছে দুইটা শেপের সাথে, আর এটার মধ্যেও সেম তো নাকি, হয়তো লেআউটটা শেপটা অন্যভাবেই করছে। আমি কপি করে ফেলি, সেভ না কইরা। এখন তুমি ডিজাইন একই জাতীয় তুমি প্র্যাকটিস সবগুলো না করো, কিন্তু কাজটা বোঝো যে এই কাজটা আমি কিভাবে করতে পারি। এই যে পোস্ট কার্ড একটা নিয়ে এসে এখানে পোস্ট কার্ডও আমরা দেখব। আচ্ছা যাই, এরকম দেখতে তো অনেকেই ডিজাইনার হাফিজুর আমাদের কমিউনিটির এক ভাই, বাড়ি সম্ভবত নাটোর বা কুষ্টিয়ার দিকে। ক্লায়েন্টের কাজ দেখো লাস্ট 11 মিনিট মানে 18 মিনিট আগে কমপ্লিট করা, 19 ঘন্টা আগে কমপ্লিট। ঠিক আমাদের আর লাগবে না, যতগুলো দেখলাম এনারও কিন্তু দুইটা কিউতে আছে, দেখি তাও। চালাক হয়ে ইমেজগুলোর সাইজ একদম ছোট করে রাখছে, যার কারণে বুঝতে একটু কষ্টই হয়। অনেকে আমাদের লাস্টে আচ্ছা, গিয়ে আমরা কি জিজ্ঞেস করবো আমরা যে তো কথা বলতেছি। গিগ ইমেজ কেমন হয়। হ্যাঁ নিতেছি, গিগ ইমেজ কেমন হয় দেখো। এই যে যে আমরা রিসার্চ করতে গেলাম না, আমরা কিন্তু অনেকগুলো গিগ ইমেজ দেখলাম, ঠিক না? এখন কোন কোন ডিজাইনটা সুন্দর, কোন ইমেজটা সুন্দর হয়েছে এইটুকু বুঝতে পারলে তার গিগ ইমেজ সুন্দর হবে, সে বুঝবে যে আমার গিগ ইমেজ মানে ইমেজটা কেমন হওয়া উচিত। না বলো এবার। আমি বলতে চাচ্ছিলাম যে আমরা ওই যে ক্লিকেবল যে বিজনেস কার্ডগুলো এগুলো কি আমরা দেখবো? কোনটা কোনটা? ক্লিকেবল বিজনেস কার্ড, না যেটা না, ডিজিটাল ক্লিকেবল তো এটা হলো রিসেন্ট একটা ক্যাটাগরি বলা যায়, ক্লিকেবল যেটা, ওইটা তুমি ইউটিউবে 2-3 ভিডিও দেখলে পারবা, আমি দেখছিলাম। না, এটা দেখলাম বর্তমানে মার্কেট প্লেসে এটার কি কম, হ্যাঁ এটা লোকগুলা কম আর এটার চাহিদা প্রচুর। আমি এটা নিয়ে কয়েকদিন আগে একটু রিসার্চ করছিলাম, তাতে দেখলাম যে এটা করা যায়, পরবর্তীতে পিডিএফ আকারে দেওয়া যায়। মনে ক্লিকেবলটা হচ্ছে যে মানে এটা হ্যাঁ নিয়ে তুমি কাজ চাইলে করলে সহজে সফল হওয়া যাবে মনে হয়, হ্যাঁ এটা দেখতে এবং পারো, বিজনেস কার্ড দেখে। কিন্তু এটা নিয়ে আমি ওই দিন রিসার্চ করে জাস্ট সম্পর্কে জানছি যে এটা আসলে ব্যাপারটা কীভাবে কী করে, মানে ক্লিকেবল যেটা। পরবর্তীটা তুমি ইউটিউব থেকে দেখতে পারো, ঘাটাঘাটি করতে পারো এটার উপরে, কিন্তু ওইটা এখনও সবাই কিন্তু অভ্যস্ত না। হ্যাঁ, ওইটা একদম ভেরি রিসেন্ট একটা ক্যাটাগরি, এমনকি এটা বাংলাদেশের সম্মত ইন্ট্রোডিউস হয়েছে। এর মধ্যে একটা এক ভাই দেখলাম যে শেয়ার করছিল। আমি দেখছিলাম ইউটিউবে একটু ঘাটাঘাটি করছিলাম, হ্যাঁ পরে বানাইছিলাম, হয়েছে ঠিকই, মানে ডিজাইনটাই ইম্প্যাক্ট, তারপরে আর এইটাই তো বাকিটা বললাম, পাওয়ার পয়েন্টের। ক্লিকেবল কি তুমি একটা ডিজাইন করলা দিন এটাকে ক্লিকেবল করলা, সেটার জন্য হয়তো ওই যে অনেকে, আমি একটু দেখছিলাম সম্ভবত ওয়ার্ডে নিয়ে সেখান থেকে ক্লিকেবল করছে। আর সম্ভবত মানে কিছু ওয়েবসাইট পাওয়া যায়, ওয়েবসাইট আছে যেখানে হলো এই এটা কী করতে হয়, হোস্ট করতে হয়, অনেকটা হোস্টের মতো, যেখানে এটা মানে জমা থাকে, দেন ওইটা ওই লিঙ্কটা কাজ করে। আচ্ছা যাই, আমরা মোটামুটি মার্কেটটা দেখলাম। এরপরে যদি আমরা এসে দেখতে চাই, এটা লাগলে তোমরা একটু দেখো এখান থেকে প্রিন্টে গিয়া ফ্লায়ার, গ্রাফিক রিভার, ওই যে যেটা আমরা বলছিলাম যেটা হলো প্যাসিভ সাইট, যেখানে একটা ডিজাইন আমরা করে রাখি বা ডিজাইনের একবার করে রাখে, পরবর্তীতে সেটা সেল হতে থাকে। এখানে ক্যাটাগরি বেস ডিজাইন দিয়ে সার্চ দিলে ডিজাইন চলে আসবে, বা আমরা এটা যদি বিজনেস কার্ডের এটা দেখছিলাম সেভাবে। তো আমরা মূলত আলটিমেটলি যে মার্কেটের ডিমান্ড আছে সেই বিষয়টা বুঝলাম, ঠিক তো? আচ্ছা, আমার গ্রাফিক রিভার একটু লাগবে, কারণ এইসব সাইজটা ওখান থেকে দেখে আসবো। কি ওর টাইম চলে গেল কেমনে? আচ্ছা, আমরা এখান থেকে একটা সার্চে দিই রিয়েল এস্টেট ফ্লায়ার। আমাদের জাস্ট সাইজ আর ফন্টের বিষয়টা একটু সবাইকে ক্লিয়ার করে দেবো এই জন্য।
আমি জাস্ট সার্চ দিলাম কি রিয়েল এস্টেট ফ্লায়ার নামে, সেল হয় একটা ডিজাইন নেই এখান থেকে, বেস্ট রেটেড নাকি বেস্ট সেলার নেই। বেস্ট সেলার আগের ডিজাইন আসতে পারে, ট্রেন্ডিং, এটা একটা করে সেল আছে, তার মানে এখান থেকে একটা ডিজাইন ওপেন করি, এটাও একটা সেল আছে। এগুলো হলো অনেক আগের ডিজাইন আপলোড দেয়া 1.1K, মানে 1100+ সেল। এটা হলো 267টা সেল, এগুলো হলো আগের ডিজাইন, এটা আমরা দেখতে পারি, অথবা আমরা শুধু সাইজটা দেখে আসি। ডিজাইন তো যে কোনো একটা করব, এটা 10টা সেল দেখি কি ডিজাইন। দেখো আমি যেটা যে জন্য এখানে আসা, এই ডিজাইনটা গত 28শে ফেব্রুয়ারি আপলোড হয়েছে, একটা সেল হয়েছে $8, যেহেতু প্যাসিভ সেট ডিজাইন কিন্তু এটা নাকি। এখন আমি যেটার জন্য এখানে আসা, আমাদের ফ্লায়ারগুলো সাইজটা মূলত কোনটা হয়, এটা থেকে আমার যে কন্টেন্টটা এখানে নাই, এটার উপরে A4 সাইজ প্লাস ব্লিড, লেয়ার্ড অ্যান্ড অর্গানাইজড, ফুল এডিটেবল, ফ্রি ফন্ট ইউজড, এরা ফটোশপে করছে। এরপর কি আছে, ফন্ট, যে ফন্টটা ইউজ করছে সেই ফন্টের লিঙ্ক, যেটা আমরা জানি। আর্টবোর্ড সাইজ A4 প্লাস ব্লিড, CMYK 300 DPI, প্রিন্ট রেডি। আরেকটা ডিজাইন দেখি, দেখো বাংলাদেশি সেলার সুবীর কুমার, 21শে ফেব্রুয়ারি আপলোড দিছে, একটা সেল। এরকম ফাইল দিয়ে রাখলে সেল আসে। এটা হলো কি A4 সাইজ বলে নাই, কিন্তু সাইজটা মেনশন করে দিছে যে 8.27 11.69। এটা 267টা সেল, 13 সালের আপলোড, অনেক আগের ডিজাইন। আমরা কি গ্রাফিক রিভারে আপলোড গুলা কি দেখবো? আপলোড, হ্যাঁ এটা দেখানো চাইলে দেখা যাবে আর কি, কারণ কি দেখলে হয়তো এটার ভালো জন্য হবে। শোনায় আপলোড দেখা হলো কয়েক মিনিট বা আধা ঘন্টা 1 ঘন্টার ব্যাপার। ঝামেলা কোন জায়গায়, আমরা যখন নিউ থাকি আমাদের প্র্যাকটিসটা তো ওইরকম লেভেলের হয় না, হ্যাঁ, যার জন্য তুমি হয়তো ফাইবারে শুরু করতে এই বিষয়টা লাগে না, কিন্তু এখানে কিন্তু একটা মনে করো কোয়ালিটি লাগে, ডিজাইন স্ট্যান্ডার্ড। এখন ওই জিনিসটা হয় মানে কখন, তুমি যখন ফাউন্ডেশনটা পেয়ে যেতেছো, তোমার স্কিলটা যখন তুমি এটারে ঘষামাশা করবা, যেমন তুমি আমাদের যখন প্রজেক্টগুলো শেষ তখন কিন্তু তুমি ফাইন্ড আউট করতে পারবো যে তুমি কোন ক্যাটাগরি নিয়ে আগাবা, দেন তোমার হলো ওই ক্যাটাগরির উপরে এক্সপার্ট হতো, মানে এক্সপার্ট বলতে এক্সপার্টের দিকে যেতে হবে, ওইটা নিয়ে ওই ক্যাটাগরি নিয়ে। এখন তুমি যদি মনে করো তুমি ফ্লায়ার নিয়ে আগাবা, অথবা ফ্লায়ারের মধ্যে কোনো 1 2 3 4 5টা ক্যাটাগরি নিয়ে আগাবা, কারণ ক্যাটাগরি তো অনেকগুলো, ওই ক্যাটাগরির উপরে যখন তুমি তোমার ডিজাইন কোয়ালিটি মার্কেটে এখানে কিন্তু যখন অ্যাপ্রুভ হয়, এদের কিছু মানে ক্রাইটেরিয়া আছে, এদের একটা কোয়ালিটি আছে, ঠিক না, মার্কেট স্ট্যান্ডার্ড আছে, স্ট্যান্ডার্ড অনুসারে ডিজাইনগুলো হলে তখনই কিন্তু অ্যাপ্রুভাল। এখন যেমন একটা আমাকে দেখাই দিই, আমার যদি আমি ডিজাইন শিখতে পারি, আমি যদি স্কিলড হই, আমার এই স্কিলটা যদি মানে ঘষা মাজা করে আমি ঝকঝকে করতে পারি, তখন সুবিধা কোথায়, আমি জাস্ট মনে করো করলাম, হ্যাঁ, হাউ টু আপলোড বিজনেস কার্ড ইন গ্রাফিক রিভার, মনে করো আর কি আছে, ফ্লায়ার ইন গ্রাফিক রিভার, অথবা হাউ টু ওপেন এ গ্রাফিক রিভার অ্যাকাউন্ট, কি লেখছে এখানে, হাউ টু প্রপারলি আপলোড এ বিজনেস কার্ড অন গ্রাফিক রিভার। এখন তুমি ফ্লায়ার দিয়ে এখানে সার্চ দাও, দেখো হাউ টু প্রপারলি সাবমিট এ ফ্লায়ার অন গ্রাফিক রিভার, 100% অ্যাপ্রুভ গ্রাফিক রিভারে। এখানে কি বিষয়গুলো, এটা নিয়ে প্রচুর ভিডিও পাওয়া যাবে, শুধু এটা না, অন্য যে কোনো টপিকে। কিন্তু আমি যে জায়গায় ফোকাস দিতে চাই বা দেই, তুমি স্কিলটা তার আগে রেডি হও, যে স্কিলটা, এমনকি আমি কিন্তু এই জন্য স্ট্যান্ডার্ড ডিজাইন শেখাইয়া তোমাদেরকে প্র্যাকটিস করাই। প্র্যাকটিসের জন্য ডিজাইন দিই ম্যাক্সিমাম হলো গ্রাফিক রিভার থেকে নেওয়া, ফাইবার থেকে নেওয়া, যেগুলো মার্কেটে চলতেছে। এমন কোনো ডিজাইন বা স্ট্যান্ডার্ডের ডিজাইন দেই না বা প্র্যাকটিস করাই না বা দেখাই না, যেটা হলো মনে করো এগুলোর সাথে যায় না। এখন তুমি একটা পথে চলতেছো, যেই পথটা মনে করো তোমার অনেক দিনের পরিচিত, তুমি যখন এটা নিয়ে গ্রাফিক রিভারে যাবা, দেখবা কি অনেক কিছুই তোমার বুঝবা, এমনকি তোমার স্ট্যান্ডার্ডটা তো তুমি শিখতেছো, ওই মনে করো ওইটা নিয়ে প্র্যাকটিস করে তুমি বড় হইতেছো। বুঝতে পারছি ব্যাপারটা?
এটা কিন্তু মানে আমি মনে করি একদিনে হয়তো একটা ক্লাস নিলে মানে দুইটা ক্লাস নিলে সব কিছু কভার হয়ে গেল। এর থেকে যেটা সেটা হলো জরুরি কোনটা, আমার গ্রাফিক রিভারে আপলোড দেওয়ার মতো একটা স্কিল, ডিজাইন যে দেবো সেই ডিজাইনটা আমার অ্যাপ্রুভ হবে, ওই লেভেলের একটা স্কিল আমার মানে করতে পারতেছি কিনা। মার্কেট নিয়ে আমরা চিন্তা না করলেও হবে, কি বুঝছি? হ্যাঁ, বুঝতে পারছি। মার্কেট নিয়ে, ফাইবার নিয়ে, কোথায় কাজ করবো সেটা নিয়ে চিন্তা না করে আরেকটা বিষয় হলো সোশ্যাল মিডিয়া মার্কেটিং, যেটা ব্র্যান্ডিং অথবা নিজস্ব ব্র্যান্ডিং, পার্সোনাল ব্র্যান্ডিং, এটার উপরে কিছু ইউটিউব থেকে ভিডিও নিতে পারো। আমি 2-3 ভিডিও লিঙ্ক চাইলে দিতে পারি, যেটা হলো বিভিন্ন সোশ্যাল সাইটে নিজেদেরকে করা, কী বলে এটাকে, মার্কেটিং করা, নিজেদের ফ্যান ফলোয়ার তৈরি করা। ফ্যান ফলোয়ার বলতে তোমাদেরকে ফ্যান মানবে এরকম না, যেমন লিঙ্কডইন আছে একটা মার্কেটিং মানে মার্কেট, যেখানে হলো কি ম্যাক্সিমাম লোকগুলো প্রফেশনাল, কোনো বিজনেসের সাথে সম্পৃক্ত, তাদের একটা সোশ্যাল সাইট বলা যায়, যেখানে সবাই বিজনেসের সাথে মোটামুটি সম্পৃক্ত থাকে, প্রচুর ক্লায়েন্টের আড্ডা। এখন তুমি মনে করে লেখলা যে হাউ টু, অথবা লিঙ্কডইন মার্কেটিং, আর কিছু লেখলে না যে লিঙ্কডইন মার্কেটিং বাংলা টিউটোরিয়াল, এখন 21 সালের 22 সালের না কি, না তুমি অন্য কোনো টিউটোরিয়াল দেখবা মনে করো, জাস্ট সার্চ দিলা, দেখবা যে সাজেশনে প্রচুর দেখাবে। এখন তোমার আলটিমেটলি কাজটা কোথায়, তুমি আগে স্কিলটা ডেভেলপ করো, তোমার নিজের প্রফেশনাল করো, দেন তুমি নিজের মার্কেটিং করতে পারবে, সেটা লিঙ্কডইন হোক, ফেসবুক হোক, ক্লায়েন্ট সব জায়গাতে আছে, তোমার আমার চারপাশে প্রচুর। আমাদের ফার্স্ট ব্যাচে যে তানিয়া কাজ পাইছে, 5টা কাজ করছে, 5টাই লোকাল ক্লায়েন্ট, বুঝছো? এমনকি ওই ফেসবুকেরও বিভিন্ন গ্রুপ থেকে যে কী পরিমাণ কাজ পাওয়া যায়, তোমরা যদি গ্রুপগুলোতে অ্যাক্টিভ থাকো। এখন আমি কাজ শিখলাম, ভালো কাজ জানলাম, প্রফেশনাল হইলাম, বাট নিজের মার্কেটিং করতে পারলাম না। সেল করা কিন্তু এই শুধুমাত্র ফাইবার, গ্রাফিক রিভার এটাই কিন্তু টার্গেট না, নাকি? আচ্ছা, 3 মিনিট আমরা নতুন লিঙ্কে জয়েন হয়ে আমরা ফ্লাইট ডিজাইনের এটা দেখে ফেলি। সবাই নতুন লিঙ্কে জয়েন হওয়া, আমি লিঙ্ক দিচ্ছি। আচ্ছা, আমাদের মূল সেশন তাহলে শুরু করি। তো আমরা ওই দিন হলো বিজনেস কার্ডের দেখছিলাম, আজকে আমরা ফ্লাইট ডিজাইন যেটা বললাম। তো এটার জন্য আমাদের কী করতে হবে, নতুন একটা আর্টবোর্ড নিতে হবে। ফ্লাইট ডিজাইনটা ম্যাক্সিমাম ক্ষেত্রে সিঙ্গেল সাইডেড হয়, ম্যাক্সিমাম ক্ষেত্র বিশেষে ডাবল সাইডেড হতে পারে, ক্লায়েন্টের প্রয়োজন অনুসারে সেটা হতে পারে। তো আমরা সিঙ্গেল সাইডেডটা দেখে, ডাবল সাইড হলো সেম ফরম্যাটে, 2টা আর্টবোর্ড হবে জাস্ট। তো এটার জন্য আমাদের আর্টবোর্ড লাগবে একটা, নিলাম। তখন আর আমাদের যে স্পেসিং সেটা লাগতেছে না, এই মিউট করো নাইকে, মিউট রাখো। সাইজ থেকে আমাদের কাস্টম, এখন এইটা যেটা আমাদের লেটার সাইজ, লিগ্যাল সাইজ, ট্যাপ ফোল্ড, A4। নর্মালি এইসব জিনিসের ক্ষেত্রে লেটার সাইজ আর হলো A4 সাইজটা জনপ্রিয়। এখন লেটার সাইজ কত, উইথ হবে 11 ইঞ্চি, বা হাইট হবে 11 ইঞ্চি, উইথ হবে 8.5 ইঞ্চি। আমরা 2টা মোড, এই 2টা মোডে আমরা যে কোনো একটা মোডে রাখতে পারি, মানে যেটা আমরা জানি। অথবা যদি লেটার সাইজ না নিয়ে আমরা A4 সাইজ নিই, তখন এটার সাইজটা হবে 8.27, 11.69। এটারও বিলিট 0.125, মানে 0.125। যেহেতু প্রিন্ট হবে CMYK 300 DPI বা BPI, এই মোটামুটি আমাদের আর্টবোর্ড নেওয়া। এখন আর্টবোর্ড আমি নিয়ে ফেললাম, এবার আমি কী করব, ডিজাইন করব। এখন ডিজাইনটা কোত্থেকে নেব, আমরা কোত্থেকে নেব, মনে করো এটা তো 13 সালের ডিজাইন, আমরা আর একটু আপডেটেড ডিজাইন নেই। এই এতক্ষণ যে ডিজাইন দেখলাম, কোনটা করুন বলো? এটা তো একদম শর্টকাট একটা ডিজাইন, নাকি? এটা একেবারে শর্টকাট। না, এটা করো না। তাই এটা করলাম না। তারপরে একটু কঠিন যেগুলো, এগুলো দেখে করলে ভালো। বলো কোনটা? তাই এটা তো কমপ্লেক্স, এগুলো তো আর অথবা আমরা যে ইমেজ কতগুলো নিলাম সেখান থেকে দেখাই। কোথায় যেন ইমেজ নিলাম, আমাদের 4th ব্যাচের এখানে যেগুলো সেভ করেছিলাম তোমাদের প্র্যাকটিসে দেওয়ার জন্য দেখাইতেছি। দেখো কোনটা কমপ্লেক্স মনে হয় বা কোনটা দেখাবো। আলটিমেটলি কিন্তু তোমার ওই যে বিষয়গুলো, যে তুমি মাস্কিংটা মানে বুঝতেছো কিনা, শেপগুলো নিতে পারতেছো কিনা, নাকি?
দেখো এই যে এর বিষয়টা, আগেরটা মনে হয় করলে ভালো হয়, এর আগেরটা দেখান এটা এই ছবির মাঝখানটা, হ্যাঁ এইটা একটু, এইটা এটার তো মার্কস হ্যাঁ এটা করা একটু ওকে ওকে, কোনো সমস্যা নেই। কি করলাম, এটা স্ক্রিনশট নেব আমি, স্ক্রিনশট চেপে জাস্ট এটার যে সাইজটা আছে নিচ থেকে একটু উপরে উঠবে, এটা কিন্তু A4 সাইজের আছে না, তো আমি যদি লেটার সাইজ হয় আমি লেটার সাইজের আউটপুট নেব। যদি এটা আমি কি করছিলাম, লেটার সাইজ নিয়েছিলাম না A4 সাইজ নিয়েছিলাম, একটু দেখি, A4 সাইজে নিয়েছিলাম না। এরপর নিচে A4 সাইজ। হ্যাঁ A4 সাইজ নেওয়াতে কিন্তু এই ডিজাইনটা আমি যখন এখানে আনলাম, আমার ডিজাইনটা আমার আউটপুটের সাথে কি প্রায় মিলে গেল। আমি মিডল লাইন করে নেই, হ্যাঁ এক্স্যাক্ট আমি একদম মিডল লাইন করে নিলাম, আমার ডিজাইনটা মোটামুটি চলে আসলো। এই ডিজাইনটা আমি কপি করব। এখন কি করতে হবে, আমার ফার্স্টে আমার একটা ব্যাকগ্রাউন্ড নিতে হবে, এমনকি বিলিট এরিয়া সহ একটা ব্যাকগ্রাউন্ড নিতে হবে। কিভাবে নেব, চাইলে আমি রেক্টেঙ্গেল টুল থেকে এখানে একদম এই যে অ্যাঙ্কর থেকে ওখান থেকে আমি ড্রাগ করে এই পর্যন্ত নিয়ে আসলাম। আমার লাগবে কত, 8.27। আমি এখান থেকে তো আমার সাইজ দেখায়, আমি যদি এটা না নিতে পারি, মনে করো সাইজটা কম বেশি হয়ে গেছে, এই সাইজটা কম বেশি হয়ে গেছে, আমি চাইলে কি ওই ক্লিক করে নিতে পারি। ক্লিক করলাম, এবার আমি ম্যানুয়ালি সাইজ দিয়ে দিই। উইথ হবে কত, 8.27, হাইট হবে 11.69। এই যে আমার শেপটা হয়ে গেল। কোনটা, এই যে পরে যেটা আসলো এটাকে আমি ডিলিট করে দিলাম। এটাকে আমি কি করব, অ্যালাইন টু আর্টবোর্ড করে দুইটারই মিডল অ্যালাইন, আমার ব্যাকগ্রাউন্ড হয়ে গেল। আমি এটাকে পিছনে পাঠিয়ে দিই, অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক। এরপর আমার আরেকটা লাগবে কি, যেহেতু আমরা বিলেট এরিয়া সহ ডিজাইন করবো নাকি, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ, আমরা বিলেট কত নিয়েছিলাম, 0.125 নাকি, ওকে। তো আমার কি হলো, এই যে দেখো আরেকটা শেপ হয়েছে। আমি যদি ডিজাইনটাকে এবার সরাই দেখাই, ওইটা তো লক করছিলাম, আমি ডিজাইনটাকে আনলক করলাম। দেখো ফার্স্টে যে শেপটা নিয়েছিলাম, এরপর আরেকটা শেপ হলো কি ব্লেড এরিয়া সহ। আমরা যদি কালারটা একটু চেঞ্জ করে দেখাই, বুঝলাম। ফার্স্টে এই শেপটা 8.27 আর 11.69, আরেকটা হলো 0.125 ব্লেড। আমাদের এই দুইটা এবার যদি হোয়াইট করে দিই, এটা আমার মোটামুটি ডিজাইন করার জন্য হয়ে গেলো। এখন আমি যে ডিজাইনটা প্র্যাকটিস করবো সেটা সবার উপরে নিয়ে আসি, আইনা কী করলাম, মিডল অ্যালাইন করে দিই। কন্ট্রোল 2 দিয়ে এবার এখানে যা আছে সবগুলোর চাইলে কি লকড করে রাখতে পারি নাকি, অথবা ডিজাইনটাকে মনে করো লকড করে রাখি। দেখো একটা জিনিস, আমার শেপ দুইটা কিন্তু আনলকড আছে। এখন আমি কি করতে হবে, এটার মধ্যে যে যে এলিমেন্টসগুলো আছে সেগুলো নিতে হবে। এখন শুরু করবো কোনটা দিয়া, বলো কী কী কাজ আছে এখানে। ফার্স্টে একটা লোগো আছে, আমরা লোগো কী করি, আগের সেখান থেকে একটা নিয়ে আসি। মনে করি এখান থেকে আমি কিছু কন্টেন্ট নেব, রিলিজ ক্লিপিং মাস্ক করে দিলাম। আমার এই যে পরে যে ক্লিপিং মাস্কটা করছিলাম, এটা তোমরা যেখান থেকে কন্টেন্ট আছে সেখান থেকে নিয়ে নিও। অল্টার প্রেস করে কপি করে নিয়ে আসি। লোগো তো লোগো নিয়ে তো আর কিছু বলার নেই নাকি, একটা লোগো বসাইতে হবে। আমি একটা ডেমো লোগো নিয়ে আসলাম। এখন ওইটার ব্র্যান্ডিং কালার আমরা দিব, তো সেক্ষেত্রে আমি কী করি, কালারটা চেঞ্জ করে ফেলি। ডাবল ক্লিক করলাম, এতটুকু ধরলাম, কালার এটা দিলাম। এরপরে ওর ব্র্যান্ডিং কালার আরেকটা কী করছে, শুধু এটাই করছে। তো চাইলে এটাও আমরা রাখতে পারি, মনে খারাপ লাগবে না হোয়াইটের উপরে, চলবে। এরপর যেহেতু ব্র্যান্ডিং কালার ওই দুইটা চেঞ্জ হয়েছে, আমরা এই দুইটাকে অল্টার প্রেস করে এটাতে আবার আমি কী করলাম, আমার যে লোগোর ফরম্যাটটা ছিল শুধু সেটাকে চেঞ্জ করে জাস্ট বসিয়ে দিলাম লোগো। আচ্ছা, এটার ক্ষেত্রে কি আমাদের সেফটি মার্জিন লাগবে না? এই আমরা কিন্তু বিজনেস কার্ডের ক্ষেত্রে কি সেফটি মার্জিন নিয়েছি না? নিয়েছিলাম। তো এটার ক্ষেত্রে তো আমাদের লাগবে নাকি? আচ্ছা দেখো তো তারা কি সেফটি মার্জিন রাখছে কি না, নাকি কন্টেন্টগুলো একদম সীমানা প্রাচীর বরাবর গা ঘেঁষে দাঁড়াইছে? না, রাখছে তো। রাখছে। এখন কত রাখবে সেটা একটু আমরা দেখি নাকি। এই যে শেপটা আমাদের টিম লাইনে যে শেপটা মানে অরিজিনাল সাইজ যেটা, সেটা আবার গেলাম পাথে, অফসেট পাথে নাকি। এবার কি করবো, মাইনাস
অফসেট পাত্রে কি মাইনাস হবে না এবার? এখন দেখো তো আমরা তো বিজনেস কার্ডে কী করছিলাম 0.125 সেফটি মার্জিন নিয়েছিলাম, মাইনাস করছিলাম। এবার কি সেটা করলে হয়? এখন একটু বেশি লাগবে। একটা বিজনেস কার্ডের সাইজ একটা ফ্লায়ারের সাইজ কি অনেক ডিফারেন্স, 3.5 ইঞ্চি বাই 2 ইঞ্চি, আর এটা হলো 11.69 মানে প্রায় 12 ইঞ্চি, আর হলো 8.27 ইঞ্চি, নাকি প্রায় 8.5 ইঞ্চির মতো। তার মানে কি এটা আমাদের সেফটি মার্জিনটা বড় লাগবে। এখন ওরা কত নিছে সেটা একটু দেখে আসি। দেখো আমি কি করবো, এটাকে মাইনাসে বাড়াইতেছি কত 37, দেখো 0.5 ইঞ্চি, 0.5 নেওয়ার পর এখন যদি 0.45 নেই, দেখো যে মানে ওদের সাথে মিলতেছে কিনা, মিলতেছে ওদের এই কন্টেন্টগুলো কি সেফটি মার্জিন বরাবর আছে কিনা? 4.5 এ মিলছে। মাইনাস কি করছে 0.45 যখন নিলাম তখন কি নতুন আরেকটা শেপ হলো। দেখো এখন এই কন্টেন্টগুলো ওদের যে কন্টেন্টগুলো, এই আমাদের নতুন যেই সেফটি মার্জিন নিলাম সেটা বরাবর আছে কিনা, সব কিছু লোগো থেকে শুরু করে সমস্ত কন্টেন্ট আছে। টেক্সটগুলো যেগুলো কি যদি ইনকেস আমার ওইটা মিসিং হয়ে যায়, কাটা পড়ে যায়, তখন আমার সমস্যা হতে পারে। এই জাতীয় বিষয়গুলো কি করছে সেফটি মার্জিনের ভিতরে নিয়ে আসছে। তো ফ্লায়ারের ক্ষেত্রে সেফটি মার্জিন কত হবে 0.35 0.45, ডিপেন্ড করবে কি আমি কতটুকু হোয়াইট স্পেস রাখতে চাই, আমি ডিজাইনটা কতটুকু ক্লিন রাখতে চাই। এখন মনে করো যদি আমি 0.45 না নিয়ে 0.25 নিতাম অথবা 0.125 নিতাম, তখন কি হইতো এই বরাবর চলে আসতো না সব কন্টেন্ট, আমার স্পেসটা কি কম থাকতো না এখানে, তাতে কি ডিজাইনটা দেখতে প্রফেশনাল কম মনে হইতো নাকি? বুঝছি। যেমন আমরা আরেকটা ডিজাইন দেখি, দেখো এখানে যে এই যে মানে গ্যাপটা কি 0.15 বা 0.25 মতো মনে হয়, এই যে গ্যাপটা, এই যে গ্যাপটা 0.45 বা 0.40। এখন আমার চোখে কি আমি যদি মনে করি 0.5 দিব, কোনো সমস্যা নেই। 0.45 দিলে আমার যেহেতু এটা হয়েছে, দেন কি আমি এই ডিজাইন প্র্যাকটিসের জন্য কি আমি 0.45 নিয়ে নিলাম। এখন এটা কিন্তু আমাদের কি শেপ লাগবে, এই যে নতুন শেপটা হয়েছে, এটা কি আমাদের শেপ লাগবে নাকি গাইড লাগবে? এটা আমাদের গাইড করতে হবে। রাইট বাটন ক্লিক করে মেক গাইডস, এরপর কি গাইডটা যাতে অলরেডি লক করা আছে, লক করা না থাকলে আমি এখানে লক করে নিতাম, যার কারণে গাইডটা নড়বে না। এখন আমি কন্টেন্টে চলে যাই। ফার্স্টে আমি লোগোটা বসাইছি, দেখো লোগোটা আমি কী করলাম সেফটি মার্জিন ঠিক রেখে মনে করে আমি রাখলাম, এখানে থাকলো। এরপরে সবার ব্যাকগ্রাউন্ডে কি আছে, ছবিটা তো উপরে, শেপের উপরে ছবি, এরপর কি আছে নিচে আরেকটা শেপ আছে সাদা, এই দুইটা শেপ তার উপরে ছবি, এরও নিচে আছে কি ইমেজের সাথে আরেকটা ছবি মাস্কিং আছে। তার মানে আমার এই শেপটা নিতে হবে সবার পিছনে যেটা, তো আমরা ওই শেপটা নিতে চাই আগে। শেপটা কীভাবে নিতে পারবো, পেন টুলে কোত্থেকে নেব, এই যে ব্লেড এরিয়া সহজে সাইজটা দেখো, আমি এখানে গেলাম ব্লেড এরিয়া সহ, আমি প্রয়োজনে কালারটা চেঞ্জ করে নিতে পারি, পেন টুলে গেলাম। এরপরে কি এই যে ব্লেড এরিয়া সহ কিন্তু আমার এটা আসবে, ক্লিক করলাম কেটে গেল, এই অ্যাঙ্করে মিলাইলাম, এটা বরাবর আসলাম। এরপর আমার এখানে একটা আন্দাজ করে যে এখানে শেপটা কতটুকু নিলে এই যে এখানটা মিলে মোটামুটি, আর আর এখান দিয়ে আমি যেভাবে নেই আমি প্রয়োজন এখানে কাইটা দিই, যেহেতু এটার উপরে কি আরেকটা শেপ আসবে কিন্তু না, যেহেতু ওই তিনটা শেপ উপরে বসবে, আমি চাইলে এইভাবে এই কোণ আবার মিলাইলাম, মাথা করলাম এটার সাথে মিলাই দিলাম। দেখো এখন এটাকে শুধু স্টক করে রাখি, তারপর আমি আরেকটু অ্যাডজাস্ট করে নিই। এখানে আমার যদি মনে হয় যে না এখানে আরেকটু আমি এখানে রাউন্ড করি, এখানে যদি মনে হয় যে আরেকটু নিচে নামুক, এখানে যদি মনে হয় আরেকটু কমই হবে হোক, আমি চাইলে এটাকে আমার মতো করেই কাস্টমাইজ করে নিতে পারি। দেখো করলাম। এখন এই যে শেপটা হলো, এই যে শেপটা হলো, এই শেপের সাথে কি হবে একটা সিটি, দেখো ব্যাকগ্রাউন্ডে সিটি অথবা একটা অফিসের ভিতরকার একটা মানে বোঝা যাইতেছে নাকি চেয়ার টেবিল। তো আমরা যদি একটা অফিস পিকচার, অফিস ইন্টেরিয়র
ইন্টেরিয়র ডিজাইন দেখি কি আসে। হ্যাঁ, মোটামুটি ওই টাইপের একটা ইমেজ আসছে, ঠিক না? এটার পিছনে কিন্তু এই যে একটা অফিসের চেয়ার টেবিলে বোঝা যায়, যদি দেখতে পাও আর কি। তো ওই টাইপের একটা, অথবা একটা সিটির ইমেজ, যে কোনো একটা ইমেজ, জাস্ট ওইটার সাথে মাস্কিং করা আছে, আমরা এইটুকু ক্লিয়ার হইলাম। অফিস ইন্টেরিয়র, মনে করি এটা একটা অফিস ইন্টেরিয়র, অথবা এটা নেই না, শুধু চেয়ার টেবিল হলো ওইটা নেব। জাস্ট যে কোনো একটা ইমেজ যেটা ওইটার সাথে পারফেক্ট যায়। এখন ইমেজগুলো তো সাধারণত ক্লায়েন্ট সার্ভ করবে, হ্যাঁ, এটা নিয়ে আমাদের প্যারার কিছু থাকে না। আমি জাস্ট এই ইমেজটা মনে করে নিয়ে গেলাম, নিয়ে আমি কী করবো, এই যে শেপটা, এটাকে আমরা ফিল করে দিলাম, কন্ট্রোল ভি করলাম, যেহেতু আমি ইমেজটা কপি করে আনলাম, কন্ট্রোল ভি করে ইমেজটাকে ওই শেপের সাথে মাস্কিং করতে হবে। আমি শেপের সাথে এটাকে অ্যাডজাস্ট করি, প্রয়োজনে আমি এটার অপাসিটি, এই যে এখান থেকে অপাসিটি কমাইয়া দেখি যে ওইটার সাথে কতটুকু মিলে। দেখো, তার মানে আরেকটু ছোট করতে পারি এখান দিয়ে, যাতে আমার এই যে ব্লিট এরিয়াটা ক্রস না করা যায়। চাইলে আমি ওইটার সাথে এক্স্যাক্ট করতে পারি। এখন উপরের সাথে মিলাই, মিলল। এখন দেখো, আমি যদি এবার অপাসিটিটা বাড়াই দিই, 100 করলাম। এখন মাস্কিংয়ের নিয়ম কি, ইমেজটা কি উপরে থাকবে নাকি শেপ উপরে থাকবে? শেপ উপরে। শেপ কোনটা? এটা যেটা ড্র করলাম, এটাকে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট। এবার আমি ইমেজটাকে আবার করি যতটুকু চাই। ইমেজটা সিলেক্ট থাকা অবস্থায় শিফট ধরে আমি যখন শেপটাকে সিলেক্ট করলাম, দুইটা সিলেক্ট হয়েছে, হয়েছে। রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক, ইমেজটা মাস্কিং হয়ে গেল। এখন একটা জিনিস আমাদের ওখানে একটা জিনিস রয়ে গেছে, দেখো ইমেজের উপরে কি কি আছে, একটা অন্য কালারের একটা কালার ওভারলে করা আছে, ব্লু কালারের। এটার জন্য আমাদের কি লাগবে, আবার আমরা একটু ব্যাকে যাই। মাস্কিং করার আগে দেখো শেপটা আমি একটা কপি রেখে দিলাম, কন্ট্রোল সি দিয়া। এবার মাস্কিং করি, মেক ক্লিপিং মাস্ক, মাস্কিং হয়ে গেল। কন্ট্রোল এফ, পেস্ট ইন ফ্রন্ট, মানে যেই ডিজাইনটা যেখানে ছিল সেখানে আবার পেস্ট হইলো। কালার কি করলাম, আইড্রপার দিয়ে ব্লু কালার করে দিলাম। এবার অপাসিটি থেকে ব্লেন্ডিং মোড আমরা দেখছিলাম, এখান থেকে ব্লেন্ডিং মোড কি করলাম, মাল্টিপ্লাই করে দিলাম। দেখি ডার্কেন করলে কি হয়, কোনটা ভাল লাগে আমাদের। আমাদের মাউসের যে হুইল আছে, হুইল দিয়ে দেখলাম যে হার্ট লাইট করলে কালারটা ভালোই আসতেছে। একটু অপাসিটি কমাই দেখি কেমন আসে, 70%, 90%, হ্যাঁ চলে মোটামুটি। আমরা ডিজাইনটা প্রয়োজনে দেখো আমরা ডিজাইনটা একটু সরাই দেখি, কন্ট্রোল অল্টার 2 দেওয়া করলাম। এখন কালারটা ওদের মতো নিয়ে নেই, বেগুনি বেগুনি টাইপের, হচ্ছে বেশি হয়ে গেছে মনে হয়। এটাই তো, এটা আমি জাস্ট কি কালার ওভার। এখন তুমি অপাসিটি কমাই এটা ঠিক করতে পারবো আমরা। আর এখানে কি ওরা ফার্স্ট কালার ছবিটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে নিছে, এটা ফটোশপে করবা, বা আমরা সেটা তো আবার ফটোশপের এই বিষয়। ইমেজটা যখন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে নিল, তখন আর এই যে ইমেজের মধ্যে যে ইসের কালারটা আছে সেটা থাকবে না। যাক, আলটিমেটলি কি আমরা একটা শেপ নেওয়া, শেপের সাথে ইমেজ মাস্কিং, আর ইমেজের উপরে কি কালার ওভারলে করা, সেটা মনে হয় ক্লিয়ার হয়েছে। দেখো এই ছবিটাকে ওরা কি করছে, সেভ করি আমি ছবিটা। ইমেজটাকে আমি ফটোশপে ওপেন করি, এখান থেকে জাস্ট আমি আমাদের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একটা অপশন, ইমেজটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে। এখন যারা ফটোশপ দেখো নাই তোমরা এটা কনফিউজ হয়ে যেতে পারো, তাতে চিন্তার কিছু নাই। আচ্ছা, এটাকে আমরা জাস্ট সেভ করে নিই, সেভ অ্যাজ। এই মাস্কিংটার সাথে ওই মাস্কিংটা কেমন কাজ করে। রিলিজ মাস্কিং, ইমেজটাকে সরাই ফেলি,
শেপটাকে আগের অবস্থায় যে কোনো একটা এসে নেই, অথবা অন্য একটা কালার দিই, ইমেজ থেকে ইমেজটা নিয়ে আসি। শেপটা উপরে উঠাই, ইমেজের শেপটাকে ধরলাম, ছবিটাকে ধরলাম, মাস্কিং করলাম। এবার এটাকে উপরে নিয়ে যাই, উপরে উঠাই দেই। এবার কিন্তু ওই যে কালারটা আগে বোঝা যেত সেটা কিন্তু আর বোঝা যাচ্ছে না, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থাকলে যেটা হয়। এবার অপাসিটি থেকে আমরা যদি মাল্টিপ্লাই দেখি, কালার মোড কোনটায় ভালো আসে সেটাই আমরা নেব আর কি। এখন যদি মনে হয় যে ডার্ক বেশি হয়ে গেছে, তো 40%, 70%, যেটা খুশি আর কি। আলটিমেটলি কাজটা কীভাবে করতে হবে ওভারলেটা সেটা আমরা ক্লিয়ার হইলাম। দেখো এরপরে কি আমাদের কী বাকি, এবার আবার ডিজাইনটা নিয়ে আসি। ডিজাইনের জায়গায় মিডল লাইন করে দেই, ডিজাইনটা উপরে নিয়ে আসি, অথবা একটা একটা ব্যাকে নেই, সেন্টো ব্যাকওয়ার্ড পিছনে গেল, অথবা বাকি কাজগুলো করে পরে আমরাই করি, সমস্যা নেই তাতে। কিন্তু কোন কাজটুকু আমাদের ক্লিয়ার হয়েছে আপাতত, এই যে ব্যাকগ্রাউন্ডের সাথে যে ইমেজটা মাস্কিং সেটা নাকি, বাকি কাজগুলো আমরা করি। আবার লক করি, Ctrl+2 দিয়ে লক করলাম। এবার কাজ কি, এখানে কিছু শেপ রয়ে গেছিল, দেখো এই শেপটাকে প্রয়োজন উপরে উঠাই। এবার আমার বাকি কোনটা, আবার পেন টুলে এই যে যেখানে আমাদের ইন্টারসেক্ট করতেছে সেখান থেকে শুরু, আরও 3টে শেপ আঁকতে হবে। আর এই যে এখানে যে ইমেজটা আসবে, এটার আগে চাইলে এটা করে নিই, এটা পরে করি। দেখো তার আগে কি এটা প্রয়োজন, আমি স্ট্রোক দিয়ে রাখলাম। এবার কি করব, এটা ইলিপস টুল লাগবে। কতটুকু লাগবে, উপরে ঠিক রেখে নিচের দিকে নিয়ে আসলাম। আগে প্রয়োজন কি সাদাটা ড্র করি, নাকি সাদাটা হচ্ছে আগে ইয়েলোটা যেটা সেটা ড্র করি? কি হয়েছে, ইয়েলোটা Ctrl+C দিয়ে রাখলাম কপি করে। এরপর এটাকে একটু বড় করে হোয়াইট করে দেই। দেখো এটা কিন্তু হোয়াইট হবে, তারপর Ctrl+F, এটা হলো ইয়েলো হবে। এখানে একটা জিনিস দেখো, এই যে যেটা হোয়াইট হবে এটা কি পুরো শেপটা আছে নাকি হাফ? হাফ। তার মানে আমার অর্ধেক কেটে দিতে হবে, আমি অর্ধেক কেটে দিই। মাঝ বরাবর এই যে শেপটা এটাকে আমি মাইনাস করে দিতেছি। মাইনাস কোথায় পাবো, পাথফাইন্ডার থেকে মাইনাস। এবার আমি এই যে ইয়েলো যেটা করবো সেটাকে সবার উপরে নিয়ে আসি, প্রয়োজনে কালার করে দিই, ইয়েলো করে দিলাম। নিচে যেটা আছে সেটাকে হোয়াইট করে দিলাম। আমাদের শেপ ধরে চলে আইসে। এবার কি একটা ইমেজ আইসা এটার সাথে মাস্কিং হবে। আবার আমরা এটাকে শুধু স্ট্রোক রাখি, একটা ইমেজ নিয়ে আসি নাকি। অফিসিয়াল মেন বা ওমেন পিএনজি। আমি পিএনজি একটা ইমেজ সরাসরি পেয়ে গেলে তো সুবিধা হয়। তো অলরেডি কাটা না, যেটা সেরকম একটা নেই। চুল ভালো না, ফিনিশিং। ফেভারিট পিএনজি। আমরা একটা লিঙ্কে গেলাম যেখান থেকে আমরা কিছু একটা ইমেজ নেই, ডাউনলোড পিএনজি। এইটা আবার অ্যাকাউন্ট করতে বলে। কোন ভদ্রলোকের ইমেজ জানে খুঁজতে এলাম। এগুলো ব্যাকগ্রাউন্ড ফালানো আর কি। এটা হলো ডাউনলোড, আই এম এ হিউম্যান। কি এক ঝামেলা। $3 . 3 . 3 . 3 . 3 . 3 . 3 . 3 . 3 . 3 . 3 . 3 . 3 . 3 . 3 . 3 . 3 . 3 . 3 . 3 . 3 . 3 . 3 . 3 . 3 . 3 . 3 . 3 . 3 . 3 . 3 . 3 . 3 . 3 . 3 . 3 . 3 . 3 . 3 . 3 . 3 . 3 . 3 . 3 . 3 . 3 . 3 . 3 . 3 . 3 . 3 . 3 . 3 . 3 . 3 . 3 . 3 . 3 . 3 . 3 . 3 . 3 . 3 . 3 . 3 . 3 . 3 . 3 . 3 . 3 . 3 . 3 . 3 . 3 . 3 . 3 . 3 . 3 . 3 . 3 . 3 . 3 . 3 . 3 . 3 . 3 . 3 . 3 . 3 . 3 . 3 . 3 . 3 . 3 . 3 . 3 .
যে কোনো একটা ইমেজ হলেই পারতো, যে আমরা ইমেজ একটা পাইলাম, এটাকে ড্রাগ করে ইলাস্ট্রেটরে নিয়ে আসলাম, যেটা ব্যাকগ্রাউন্ড নাই, এমবেড করে দিলাম যাতে লিঙ্ক না থাকে। এবার কি করব, এই যে শেপটা ওরা কি করছে, এই যে ইয়েলো টাইপ শেপটা এরকম একটা শেপের সাথে কিন্তু মাস্কিং হয়েছে নাকি। তো আমি ইয়েলো শেপটাকে কপি করি, কন্ট্রোল সি, দেখো কন্ট্রোল এফ, পেস্ট করছি। ইমেজটাকে এবার এটা বরাবর নিয়ে আসি, ওরা যেরকম রাখছে আমরা ওই পর্যন্তই রাখি মাথাটা নাকি। লোকটা আর একটু হেলদি হলে ভালো হইতো, হাত কাটা পড়ে যাব, থাক মোটামুটি এরকম নাকি। এবার কি কাজ আমার, আমি এই যে শেপটা কপি করলাম সবার উপরে, অথবা এটা যদি কনফিউজ হয়ে যাও, আমি ইমেজ টানলাম, এরপর আমি কি এই ব্যাকগ্রাউন্ড থেকে দেখো ইমেজটা পাশে রাখলাম, এটা একটা কপি ভার্সনটা কি, কন্ট্রোল সি, কপি করলাম এই শেপটা। এরপরে ছবিটাকে পজিশন মতো ফিট করলাম, এরপরে কন্ট্রোল এফ, এটাকে এখান থেকে সোয়াপ করে দিই। ছবিটাকে সিলেক্ট করলাম, শেপটাকে সিলেক্ট থাকাকালীন কেলপিং মাস্ক, মানে ঘটনা কী করলো মজার ঘটনা ঘটে গেছে এখানে নাকি। মাস্কিং হয়েছে, বাট এই লোকটার মাথা কই, চলে গেছে না। কি করতে হবে, তার মানে আমি যে মাস্কিং, এই যে শেপটা কি আমার, যদি এরিয়াটা বাড়াই দিই শেপের, মাস্কিং হয়েছে কি, মানে ক্লিয়ার হওয়া নেই মনে হয় নাকি। আমি যেই শেপটা নিয়ে মাস্কিং করলাম এটা তো রাউন্ডেড, কিন্তু আমার তো মাথার অংশটাও দেখাইতে হবে। তখন আমি কি করলাম, এই যে যেইটুকু নিয়ে মাথা ছিল, দেখো আমি যেই শেপটা মাস্কিং করলাম, এই ক্লিক করলে তো ওই শেপটা আসে নাকি। বুঝতে পারছি। আমি অথবা তোমার আরেকটু ক্লিয়ার করে নেই, যদি এটাও কনফিউজ হয়ে যাও, মনে করো এই যে এটা হলো আমরা কি, এই যে যেই শেপটা আমরা যেটা কপি করে রাখছিলাম, এই যে এটা ব্যাকগ্রাউন্ডে যে শেপটা আমরা ইয়েলো টাইপের, ওইটাকে কপি করলাম, ওইটাকে কন্ট্রোল এফ করলাম নাকি, এটার উপরে পেস্ট হইলো, এটাকে ফিল করে দিলাম। এখন আমার লাগবে কি, এই লোকটার মাথা পর্যন্ত তো আমাদের দেখাইতে হবে, যার জন্য আমি কি করব, আমি চাইলে আগে ওইটাকে এই শেপটার উপরের পোর্শনটা যাতে আমি যতটুকু চাই ততটুকু পর্যন্ত নিয়ে এরপর আমি মাস্কিং করি। দেখো এটা যদি না করতাম কী হইতো ঘটনা, মাথাটা মানে কাটা পড়তো, কি কাটা পড়তো না। এখন আমার কি মাথা পর্যন্ত দেখানো দরকার, তখন আমি কী করবো, এই শেপটাকে একটু কাস্টমাইজ করবো, উপরের অ্যাঙ্করটাকে একটু উপরে নিয়ে গেলাম, এবার ইমেজটাকে সিলেক্ট করি, ক্লিপিং মাস্ক করি, এবার কি হয়েছে দেখো মাথাটা দেখা যায়। আমরা ইয়েলো শেপটা দুইটা নিয়েছি তাই না। হ্যাঁ, মানে প্রথম একটা ব্যাকগ্রাউন্ডে পিছনে যেটা আমরা সেটা তো রেখে রয়েই দিয়েছি, গেছে, এই যে ব্যাকগ্রাউন্ডেরটা। আর এই ক্লিপিং মার্কসটা করছি এর উপরে আমরা পরে যেটা কপিটা নিয়েছি। এক্স্যাক্টলি। আচ্ছা আচ্ছা, আমি ক্লিয়ার। আমি এইটাই মনে করি, এইটাকেই কন্ট্রোল সি দিয়ে রাখলাম, এটা মনে করো মাস্কিং করে নিই, সে আরেকবার হয়ে গেল দেখেন না, মনে করো ছবিটাকে আনলাম, এবার আমার কি মাস্কিং করতে হবে, কন্ট্রোল এফ দিলাম, মাস্কিং পড়লো, মানে শেপটা পড়লো। এখন আমি যদি এইটার সাথে মাস্কিং করি, আমার কি মাথাটা কাটা পড়বে না, কি কাটা পড়ে, যার জন্য আমার কি করতে হবে, উপরের এই পোর্শনটা অ্যাঙ্কর পয়েন্টটাকে একটু এই মাথার উপরে পর্যন্ত উঠিয়ে দিলাম, তাতে সুবিধা কি, এবার যদি আমি মাস্কিং করি, কারণ আলটিমেটলি কি মাস্কিংয়ের বিষয়টাই হলো, আমি যখন যে শেপটা মাস্কিং করব ওই শেপের মধ্যে যতটুকু পারবো ততটুকু দেখাবে। এখন তুমি এরপরও কিন্তু এটাকে কাস্টমাইজ করতে পারবা, আমি যতটুকু এই যে শেপ নিয়ে দিতেছি ততটুকুই কিন্তু দেখা যাইতেছে, এই শেপের মধ্যে যতটুকু পড়তেছে। ক্লিয়ার এবার? হ্যাঁ ক্লিয়ার। আচ্ছা, এইবার আমি এই শেপটা দিতে আসি, এই যে দুইটা শেপ, এটার জন্য আমি কীভাবে করতে পারি, এই যে এখান থেকে শুরু, মনে করি এখানে একটা পয়েন্ট নেই, আর এই মাথায় একটা পয়েন্ট নেই, এ তো হয়েই গেল, কাইটা দিলাম, এটার সাথে মিলাই দিই, প্রয়োজনে আমি পরবর্তীতে আরেকটু কাস্টমাইজ করি। আমরা পেন টুলটা
তো জানি যেহেতু এটা তো আমরা এইভাবে কাস্টমাইজ করলাম। এখন এটা কোন শেপটা নিলাম, মনে করো যে কোনো একটা শেপ নিলাম, ব্যাকগ্রাউন্ডের ওইটা। আমার কি একটা শেপ হয়ে গেল না? এখন এখানে কি আরেকটা শেপ লাগবে আমার? আরেকটা শেপ কীভাবে করতে পারি? র্যান্ডমলি একটা শেপ সিলেক্ট করবো। এটার যে অ্যাঙ্কর পয়েন্টটা এখান থেকে সিলেক্ট করে ইয়েলোর যেইটা মাঝ বরাবর আছে এটাই মনে করো নিয়ে নেই। এরপর আমি পাথফাইন্ডার দিয়ে এই করবো নাকি বাদ দিব? ওটার বাইরে একটা পোর্শন রাখলাম, এটাকে একটু ঠিক করে নেই। আমি কতটুকু রাখবো বা ওই শেপটা আমার কতটুকু হবে সেটা অনুপাতে আমি এটা ঠিক করতেছি, আমার যে মানে যেরকম মন চাইলো। এখন কি করব দেখো, দুইভাবে এটা করতে পারি। এইটা সিলেক্ট মানে ফার্স্টে যে শেপ রাখলাম এইটার পরেরটা আমি যদি শেপ বিল্ডারে যাই, এই যে পোর্শনটা এটা মাইনাস, এটা একটা শেপ, এটা একটা শেপ, পরে আমি কালার দিই। অথবা আমি কিন্তু দুইভাবে এটা করতে পারতাম, সেটা এরপরের কালারটা হবে কি পাথফাইন্ডার দিয়ে ডিভাইডও করতে পারি। হ্যাঁ এক্স্যাক্টলি, আমি তো ওইটাই বললাম, ডিভাইড করে তুমি একটা ফেলাই দিতে, আমরা ওইটা শুরুতেই ফেলাই দিলাম। এবার দেখো আমাদের ডিজাইনের সাথে আমি যদি এবার Ctrl+2 দিয়ে ডিজাইনটাকে আনলক করি, আমার এই পোর্শনটা হয়েছে। এরপরে কি এটার ওভারলেটা তো আমি স্টক দিয়ে রাখছি, এটাকে ফিল করে দেই। দেখো এবার কি কি বাকি আছে, এবার শেপ হইল নাকি, টেক্সটটা বাকি, নিচের টেক্সট বাকি, এখানে সার্ভিসের জন্য আরেকটা শেপ আছে কিন্তু খেয়াল করছি, এই যে একটা শেপ। এই শেপটা কীভাবে নেব সেটা একটু দেখি আমরা। আবার মিডল লাইনে কইরা Ctrl+2 দিয়ে লক করে রাখি। এবার কোন শেপটা নেব, এখানে কিন্তু আরেকটা শেপ লাগবে আমাদের, এই যে সার্ভিসটা যে এটা নিচে যেটা অফ হোয়াইটের একটা শেপ, এটার জন্য কি লাগবে আমাদের, একটা ইলিপস টুল নেই। আমরা তো পেন টুল দিয়েও নিতে পারি এটা। পেন টুলে করলে তো তোমার এক্স্যাক্ট মানে এটা এতটা সুন্দর স্মুথ হবে না, তুমি তো পারোই। পেন টুলটা তো অবশ্যই নেওয়া যাবে। বাট পেন্টুলটা স্মুথ কেন, মানে একটু বাঁকা টাকা হবে। হ্যাঁ পেন টুলটা একটু একটু ছোট বাঁকা ছোট হবে, চাঙ্গা যেখানে এটা জিনিস। তোমার এজগুলা মানে এই পাশের পোর্শনগুলো একদম স্মুথ হবে। হ্যাঁ, যেটা তোমার জুম করলে বোঝা যায়। হ্যাঁ দেখো এখন এটা যদি আমি মনে করি যে ওইটা আমার হয়ে গেছে, ওরা কি করছে পরে এইভাবে নিয়ে আবার এটারে শেপটা একটু কাস্টমাইজ করছে। কাস্টমাইজ কীভাবে, যেমন দেখো এই অ্যাঙ্কর পয়েন্টটা মানে পেন টুল দা নেয় নাই, কিন্তু এইভাবে নিয়ে সে এটাকে আরেকটুই করছে, মডিফাই করছে যাতে ওইটার সাথে মিলে যায়। হ্যাঁ এইবার দেখো, এবার আমার তো লাগবে এই পর্যন্ত, এক্সট্রা পোর্শনটা বাদ দেবো কীভাবে? ওই যে আমরা যেটা শিখছিলাম, কি শিখছিলাম, ডিজাইনটা আবার সরাই ফেলি অথবা ডিজাইনটা তো লক করাই। আমার এই যে ব্লেডের সহজে সাইজটা Ctrl+C দিয়ে কপি করলাম, Ctrl+F দিলাম, সবার উপরে পেস্ট হলো। এই শেপটাকে সিলেক্ট করলাম, ইন্টারসেক্ট, শুধু যতটুকু লাগছিল আমার ততটুকু আছে নাকি, এটাকে সোয়াপ করি, আইড্রপার টুল, এই কালারটা নিয়ে নিলাম। এখন এই শেপটা যাবে মূলত কোথায়, আমার এই ইমেজ এটার যেই ইগুলো আছে তার নিচে যাবে। দেখুন এটা তো আমার সবার উপর উঠবেই, এটা উপরে উঠবে। এরপরে এটা আরেকটা ব্যাকে দেই, সেন্ড ব্যাকওয়ার্ড, দেখি কয়টার নিচে গেলে। আচ্ছা এটাকে প্রয়োজন আমরা Ctrl+X দেই, এটাকেও আমার উপরে নিয়ে আসি, এরপরে Ctrl+F দেই, তাতে আরও ইজি হইল ব্যাপারটা। দেখো এটা কিন্তু আমার ওইটার মতো কিন্তু, আচ্ছা লক খুলে নেই, কি আমার সেম রেজাল্ট আসছে? এরপরে কাজ কি, ওই ডিজাইনটা সবার উপরে নিয়ে আসি আমাদের যেটাকে আমরা কপি করতেছি। এবার আমার আলটিমেটলি কাজ যেখানে টেক্সট, এখন এই টেক্সটটা কি আমি ওই দিন কিছু ফন্ট দিয়ে দিছিলাম, যেমন কি লেখা আছে, কোয়া ক্যারিয়ার অ্যান্ড এই ফন্টটা কি ফন্ট আমরা কিভাবে বুঝবো? আমরা যদি এটা গ্রাফিক রিভার থেকে নিতাম দেখতাম যে নিচে থেকে ফন্ট লেখা আছে, এটা হলো বেবাস ফন্ট। আমরা যেহেতু ফন্টের এখন জানি না, কিন্তু একটা পর্যায়ে তোমরা এটা
দেখাবো, মানে বুঝতে পারবা। মনে করো এটা সাদা ফন্ট আছে, আমরা সাদাই নেই। বেবাস নিউ এ, যেটা নিউ এ, এখান থেকে বোল্ড। আর এই লেখাটা থাকবে কোথায়? আমাদের এই যে সেফটি মার্জিন, সেটা বরাবর আমরা রাখতে পারি। সেম হয়েছে? এখন চাইলে এখান থেকে ইন্টার দিয়ে পরের লাইনে চলে যেতে পারি। ইন্টার দিয়ে এমপ্লয়মেন্ট, MPLOYMENT, এমপ্লয়মেন্ট, CENTR। এখন আমার কি লাইন হাইট কি সেম আছে? নাই। আমি লাইন স্পেসিংটা ঠিক করে নিলাম, এটা হয়ে গেল। এরপর আমি কী করলাম, অল্টার শিফট ধইরা নিচে নিয়ে আসলাম। এটা কি আছে লেখা এনে? ইউর চাইলে নতুন করে টাইপ করতে পারি, অথবা ইওর ক্যারিয়ার এন্টার দিয়ে কানেকশন, COWNECTION, কানেকশন। এটা কালার হবে কি? আপাতত হোয়াইট রাখি, পরে আমরা ঠিক করি কালারটা নাকি। সিলেক্ট করলাম, শিফট ধইরা বড় করে দিলাম। লাইন হাইটটা যেহেতু ফন্ট সাইজ বড় হয়েছে, লাইন হাইটটা অ্যাডজাস্ট করতে হবে। এটার কালার হবে কি? এই যে ইয়েলোটা গেল ওইটা। এরপর আমার কি লাগবে? এই টেক্সটগুলো ফার্স্টে টাইপ করি, হু উই আর। এখন এটা আমার লাগবে হলো একটা ছোট, এটার জন্য আমি কি নিতে পারি? মনসুরাত। এগুলো কমন ফন্ট। হ্যাঁ, হু উই আর, মনসুরাত, ল্যাটো। এটার জন্য আমি দেখি যে 16, 14। হ্যাঁ, ওদের কালার হবে কোনটা? ওই যে লোগোর কালারটা আমরা চাইলে লোগো থেকে নিয়ে আসতে পারি। লোগো কালার কই নিচে পড়ছে। এইটা হলো আমাদের সাব হেডিং, বা এরপর কি হবে? একটা প্যারাগ্রাফ। আমরা চাইলে প্যারাগ্রাফটা ডেমোটা টেক্সট লাইনে বসাই দিতে পারি। ডেমো টেক্সট কোথায় পাবো? লরেম এপসামে যাই, অথবা তুমি টাইপ করে মনে করে বসিয়ে দিতে পারো। লরেম এপসাম হলো ডেমো টেক্সট। এখান থেকে আমি 2-3 লাইন কপি করে একটা প্যারাগ্রাফ তৈরি করে দিই। ও প্যারাগ্রাফ তো করাই আছে। এবার দেখো, আমি যেহেতু এখানে পেস্ট করলাম, প্যারাগ্রাফের টেক্সটের সাইজ হবে কত? কি এলো ঘটনা? আমি ওখান থেকে কপি করছি, এখান থেকে আমি একটা জায়গা সিলেক্ট করে দিলাম। ফন্ট সাইজ 8 বা 10। দেখো লাইন হাইটটা কিন্তু অনেক বেশি, যার কারণে আমার ওরকম দেখাইতেছে। ফন্ট সাইজ রেগুলার আর একটু ছোট। ফন্ট সাইজ কত নিলে পারফেক্ট হয় আমরা সেটা দেখি। 12। চলে তো আমাদের প্যারাগ্রাফ ছোট, প্যারাগ্রাফ এক্সট্রা টেক্সট বাদ দিয়ে দিই। ডিলেট প্রেস করে এক্সট্রা টেক্সটগুলো বাদ দিয়ে দিলাম এবং লাইন হেঁটে ঠিক করি। এখন যদি আমি রেগুলার না দিয়ে মিডিয়াম বা সেমি বোল্ড আমার আরও কয়েকটা ভার্সন, লাইট, রেগুলার, মিডিয়াম গেল কি মনসুরাত। আচ্ছা, এটা তো আবার মিডিয়াম। এখান থেকে আমাদের আচ্ছা, এর থেকে বেটার হয় যেটা তুমি ডেমো, যেহেতু আমাদের আইকনের যে ফোল্ডারটা আছে, এই সেকশনগুলো সেখান থেকে নিতে পারো ডেমো হিসাবে। এই যে সেকশনগুলো আমাদের, তুমি এখান থেকে সিলেক্ট করে কন্ট্রোল-C, সবচেয়ে বেটার প্র্যাকটিসের জন্য। এখানে এসে কন্ট্রোল-V। আচ্ছা, এখন তো প্যারাগ্রাফ আগে ডিফাইন করতে হবে। সেটা দিলাম কন্ট্রোল-V।
এটাকে সরাই ফেলি, দেখো এতে আরও সুবিধা, যেমন ওইটার এক্সাক্ট হয়ে গেল। এবার এটাকে ব্ল্যাক করে দিই। এরপরে কি এই দুইটাকে ধরে পরের সেকশন, এটাকে মনে করে আপডেট করব, আবার ধরে পরের সেকশন, এরকমভাবে যতগুলো সেকশন আছে ঠিক করে, হ্যাঁ। দেন হলো কোথায় কাজ, দেখো এই যে এখানে আওয়ার সার্ভিসেস, বাকি কাজগুলো তো আমরা পারবো মনে হয় নাকি, পারবো। আওয়ার এন্টার সার্ভিসেস, ফন্ট সাইজটা বড়, মনসেরাতে আছে 22, হ্যাঁ। এবার লাইন হাইটটা ঠিক করি, সার্ভিসেস। আর বাকি কাজ তো আমরা ওই যে সেদিন আইকন বাই যেভাবে নিলাম এইভাবে। আর মানে এখানে যে কাজটা আছে কি, বাচ্চা কান্নাকাটি, চেক। আচ্ছা, যেখানে ছিলাম আমরা, তো বাকি কাজটা আশা করা যায় পারা যাবে। আর এখানে মানে নিচে যেটা কি, রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুল, ফার্স্টে আমাদের যেহেতু সেফটি মার্জিন আছে, এবার আবার একটা শেপ হয়ে গেল, আরেকটা শেপ আবার, এখন একটা কালার হবে কোনটা, এই যে কালারটি হলোটা, দুইটার উপর টেক্সট, চাইলে দুইটা আমরা ধরে এখান থেকে অ্যালাইন টু সিলেকশন, মিডল অ্যালাইন করলাম, এরপর উপরে টেক্সট, নাকি এভাবে বাকি কাজটা কমপ্লিট করতে হবে। একটা ফরম্যাট করার পরে বাকিগুলো শুধু কন্টেন্ট চেঞ্জ করবা, যে হাউ উই ক্যান হেল্প ইউ, এটা হবে where to find out, এটা হবে কন্ট্যাক্ট আউট। আর ডিটেলসগুলো তোমরা চাইলে আমাদের এখান থেকে নিয়ে ইউজ করতে পারবা, এই এগুলো সব ডেমো আইকনের জন্য, ডেমো কন্টেন্ট হিসাবে। ক্লিয়ার? ক্লিয়ার। এখন আমরা ডিজাইনের, কারণ আমরা কোনটা কিভাবে করব, যেহেতু মাস্কিংয়ের বিষয়টা আমরা ক্লিয়ার, শেপ নেওয়া ক্লিয়ার, শেপগুলো কাটা ছিঁড়া যা লাগে সেটা ক্লিয়ার, জাস্ট কন্টেন্টগুলো যেভাবে আছে ডেকোরেশন করতে হবে। আর আমার যেটা এখন, যেটা আমরা আজকে দেখলাম কি, ফ্লায়ারের জন্য যেহেতু আমরা টেমপ্লেটটা কীভাবে নেব, এখন সেটা লেটার সাইজ হোক A4 সাইজ হোক, সেটা কি যদি A4 সাইজ নেই এই সাইজের আসবে, যদি লেটার সাইজ নেই 8.5x11 আসবে। এই হলো ডিফারেন্সটা। এই দুইটা সাইজেই বহুল ব্যবহৃত এবং এই দুইটা সাইজই হয়। এরপর যদি কাস্টম কোনো রিকোয়ারমেন্ট থাকে সেই অনুপাতে এটা হইতে পারে সাইজটা। ক্লিয়ার? যেমন এই যে একটা ডিজাইন কি করছে দেখো, ফার্স্টে ব্যাকগ্রাউন্ডের শেপটা, এরপরে আরেকটা শেপ নিচ্ছে এই পর্যন্ত, যেটার সাথে ইমেজটা মাস্কিং করছে, উপরে লোগোটা বসাইছে, এখানে তিনটা শেপ, মানে এটা একটা শেপ, এটা একটা, এটা একটা, আর এখানে এটার মধ্যে কি রাউন্ডেড, এটার মধ্যে একটা মনে করে ইলিপস টুল, মানে ইলিপস শেপ, তার মধ্যে ওই শেপের সাথে কি একটা ইমেজ মাস্কিং, টেক্সট, এটারে চাইলে আমি ডুপ্লিকেট করে এখানে, এটারে ডুপ্লিকেট করে একটু বড় করে এটা, আর বাকিগুলো টেক্সট। কি কাজ? সেম, ইমেজ, কন্টেন্ট, শেপ, টেক্সট। পারা যাবে? এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডে একটা শেপ নিয়ে সেটার সাথে একটা ইমেজ মাস্কিং বিল্ডিংয়ের, এখানে একটা উপরে পিএনজি, তার উপরে এই শেপ, এই শেপ, এই শেপ, তার উপরে আবার এগুলা শেপ নিয়ে শেপের সাথে ইমেজ মাস্কিং। এই শেপের উপরে যেহেতু পার্সনের ইমেজটা, তার মানে কি এই শেপের উপরে তার ইমেজটা নিতে হবে, তার উপরে আবার এই শেপটা, তার উপরে এই কন্টেন্টগুলো, জাস্ট বোঝা যে কোনটার উপরে কোনটা করছে। এটা কিন্তু আগে শেপ নিয়ে এটা একটা
তার উপরে এটা আরেকটা ছোট কইরা ওইটার সাথে মাস্কিং ইমেজ। এই ইমেজটা কি পিএনজি লিখে সার্চ দিলেই ওই যে ব্যাকগ্রাউন্ড সারা চলে ব্যাকগ্রাউন্ড আসবে? ছাড়া যেটা, হ্যাঁ ব্যাকগ্রাউন্ড ছাড়া এরকম আমরা নিতে পারি। গুগল করলে সেখান থেকে আমি, কারণ ব্যাকগ্রাউন্ড তো আমি চাইলে ফালাই নিতে পারবো, ক্লায়েন্ট এলে তো আমার সেটা ফালাই মানে নিতে হইতে পারে, কিন্তু আমরা যেহেতু এখন সাময়িক কাজের জন্য আমরা চাইলে এটা ডেমো, আমরা টেক্সটগুলো তো ব্যবহার করতেছি ডেমো টেক্সট, তো সেক্ষেত্রে ওইটা এর 14 MB একটা ইমেজ, এগুলো যে কোনো একটা ডেমো হিসাবে আমরা, অথবা আমার কাছে যেটা ডাউনলোড ডেটা থাকলে আমি এগুলো ওই ড্রাইভে দিয়েও দিতে পারি। ও আমার কাছে একটা ফাইল ছিল, আমাদের আগের ক্লাসের একটা ফোল্ডার পাইলাম এখানে, এই যে ইমেজটা এটা আমাদের আগের ইসে ছিল, এখানে জাস্ট কাজটা দেখারও যে আমরা একটা পিএনজি ইমেজকে কীভাবে মাস্কিংটা করতে পারি পারফেক্টলি। ওকে, তাহলে এই মোটামুটি আমাদের প্র্যাকটিসে যা থাকবে দেখি একটু, যেমন এই যে ডিজাইনটা আশা করা যায় যে পারা যাবে নাকি, এটা তো করলামই, এই যে একটা, এই যে এগুলা কিন্তু ফটোশপে চাইলে করে নিতে পারি। এখানে কিন্তু ওই জিনিসটা আছে মাস্কিংয়ের বিষয়টা, এমনকি ওই সেম মানে কনসেপ্ট, একটা শেপ নিয়ে শেপের সাথে ইমেজ মাস্কিং করে তার উপরে কালার ওভারলে করছে, ওই শেপটা কপি করে আরেকটা শেপ নিয়ে জাস্ট এই নিচে যে অ্যাঙ্কর পয়েন্টটা এটাকে একটু বাড়াই দিয়েছে, যখন ইমেজের সাথে মাস্কিং করছে এই পোর্শনটা একটু অ্যাড করে নিছে। এখন আমরা তো অন্য ছবি বসাইলে এটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে রেকর্ড এ পর্যন্তই।